আহত বাঘ যেভাবে পরাজয় মেনে নিশ্চুপ হয়, শোয়েবের মুখ তেমনি নির্বিকার। বুকের ভেতর জড়িয়ে রেখেছে সদ্য বিবাহিতাকে, যাকে বিয়ে করেছে মাত্র 8.5 ঘন্টা আগে। এমন দুরবস্থা আড়ালে অগোচরে ঘটে গেছে, সে কিছুই টের পায়নি। ডান হাত বাড়িয়ে স্পর্শ করল ওর মাথা। পিচফল রঙা শাড়ির আঁচলটা ফস করে জায়নামাজে পড়ে গেল। ভ্রুক্ষেপ না করে শোয়েব আঙ্গুল ডুবিয়ে দিল তার চুলের গভীরে। মনে প্রশ্ন ঘুরছে, কিভাবে জ্বর এলো, কখন বাড়ল? গাড়িতে তো এমন কিছুই বোঝা যায়নি। তবে গাড়ির ভেতর ছিল ঘন অন্ধকার, ইনসাইড লাইটটা যে আজও জ্বালায়নি। মাথা নত করে শোয়েব ওর চুলে ঠোঁট ছোঁয়ালো। হিমকঠোর গলায় ধীরে বলল, আমাকে শুনতে পাচ্ছ শাওলিন? কোনো সাড়া এলো না। চুলের গভীরে রাখা হাত সামান্য তুলে নিজের বুকে থেকে ওর মাথাটা একটু উঠিয়ে ধরল। উজ্জ্বল আলোয় ধরা দিল ফ্যাকাশে বিবর্ণ মুখ, জ্বরের দাহে সারা মুখে রক্তিম আভা। ঠোঁট দুটো গোলাপি নয়, লালচে দেখাচ্ছে বেশি। কিছুক্ষণ আগেও সেখানে ছিল গাঢ় মেরুন রঙের ছোঁয়া, এখন কেবল দুর্বল তীর তীরে কাঁপন। এক মুহূর্তে স্থির থেকে শোয়েব নিজের মুখটা নামালো। নরম জড়তপ্ত গালে ছুঁয়ে দিল ক্লিন শেভ গাল। সুঠাম বুকের ভেতর ওকে আরও শক্ত করে টেনে নিয়ে চোখ বন্ধ করে বলল, গাড়িতে যদি একবার জানাতে, ঢাকাতেই সব ব্যবস্থা করতে দিতাম। আজ রাতে তাড়াহুড়ো করে ফিরতামই না। আমার কাছে তোমার নিশ্চয়তা গুরুত্বপূর্ণ শাওলিন। শাওলিনের দুটো শীর্ণ হাত কোলের ওপর পড়ে আছে, ক্রমশ থরথর করে কাঁপছে। শোয়েব ওর পিঠ থেকে হাত নামিয়ে কোলের ওপর সেই হাত দুটো ধরল। এক হাতেই দুটো হাতকে মুঠোবন্দি করে বলল, সব ঠিক করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। কথাগুলো বলতে কানের নরম করে ঠোঁট ছোঁয়ালো শোয়েব। গালে গাল চেপে দিল সে। কানের কাছে উষ্ণ ছোঁয়া পেতে জ্বরের ঘরে কেঁপে উঠল শাওলিন। তবু শোয়েব ওকে এতটুকুও বাহুপাশ থেকে ছাড়ল না। যদি এই মুহূর্ত শাওলিন চোখ মেলে দেখত, তবে বুঝতো কতটা কাছাকাছি আছে ও এই মানুষটার, এই অচেনা অজানা স্বল্প আধা অপরিচিত পুরুষটার। ওকে শক্ত বাহুদুরকে বেঁধে নিজের পেশিবহুল বুকে তুলে নিয়েছে শোয়েব। পরনে এখনও ডার্ক মেরুন শার্ট, কালো ফর্মাল প্যান্ট। পা দুটো বিছানার দিকে বাড়িয়েও হঠাৎ থেমে গেল শোয়েব। নীল চোখ দুটো ঘুরল বাথরুমের দিকে। কিছু একটা ভেবে সে সেদিকেই এগোলো। ডান পায়ে দরজা ঠেলে ঢুকে গেল প্রশস্ত আধুনিক বাথরুমে। চারদিকে সাদা টাইলসের ঝলক, রূপালি বাথরুমের সেটিংস, একপাশে বিশাল সাদা বাথটাব। শোয়েব হাঁটু গেড়ে বসল ভেজা মেঝেতে। ওকে কোলে বসিয়ে দেয়ালের হুক থেকে তুলে নিল শাওয়ার। বাঁ হাতের থাবায় ওর গরম মাথাটা রেখে চালু করলো নব। ঝমঝম করে ঠান্ডা পানি পড়তে লাগলো শাওলিনের জ্বর তপ্ত চুলে। এলো চুল ছড়িয়ে পড়ল বাথটাবের বুক জুড়ে। দৃশ্যটা দেখালো যেন কালো মেঘরাশির সফেদ কোনো রাজ্যকে গ্রাস করে ফেলেছে। শোয়েব তখনও নির্বিকার, নির্জীব চোখে তাকিয়ে আছে শাওলিনের মুখে। সময় কতক্ষণ কেটে গেল সে খেয়ালই নেই। হঠাৎ শাওলিনের চোখের পাতা কেঁপে উঠতেই শোয়েব উদ্বিগ্ন গলায় বলল, চোখ খোলো শাওলিন, তাকাতে চেষ্টা করো, তাকাও। শাওলিন চেষ্টা করছিল, চোখের পাতা মুহুর্মুহু কাঁপছে ওর, কিন্তু শরীরে শক্তি নেই একটু। খানিকটা পর ধীরে ধীরে চোখ মেলে তাকায়ও। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা গরম অশ্রু। শোয়েব সেদিকে তাকিয়ে নরম স্বরে বলল, খুব খারাপ লাগছে, ডক্টর রেজাকে ডাকবো? চোখ বন্ধ করে মাথা নাড়ল শাওলিন। উত্তরটা না সূচক জানালো। চিন্তা ও উদ্বেগে শোয়েব আবার প্রশ্ন করল, এখন কেমন লাগছে, মাথায় একটু আরাম পাচ্ছ? চোখ খুলে অষ্টপূর্ণ চাহনিতে তাকালো। মানুষটার হাতের ভরে মাথা রেখেছে, সেই সূক্ষ্ম অনুভূতিটা যেন খানিক ঠাউর করছিল। এবার হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো শাওলিন। স্বস্তির এক ফোঁটা হাসি ফুটল শোয়েবের মুখে, কিন্তু মুহূর্তেই তা মিলিয়ে গেল, যেন ওই হাসিটার আয়ু ছিল 2 সেকেন্ড সময়। ফের পূর্বাবস্থায় গম্ভীর হয়ে প্রশ্নটা করে শোয়েব, জ্বর এলো কীভাবে? আমি জানলাম না কেন? কেউ খবর দেয়নি কেন তুমি অসুস্থ? শাওলিন একটু আগেই সেই হাসি মুখে মুখটা আবার দেখতে চাইল, সেই মুখ যেখানে লোকটার নীল চোখ দুটো অদ্ভুত হাস্যোজ্জ্বল হয়ে উঠেছিল। পুরুষ্ট অথচ নিষ্ঠুর ঠোঁটেও ফুটেছিল এক টুকরো সুন্দর হাসি। কিন্তু এখন তাকিয়ে থাকতে থাকতে মনে হলো ওটা বুঝি স্বপ্নই ছিল। হাসি আর হাস্যোজ্জ্বল চাহনি দুটোই যেন এই মানুষটার অকল্পনীয় ভঙ্গি, যা সবসময় ধরা দিতে চায় না। শাওলিন দুর্বল কণ্ঠে বলল, পার্লারে যাবার আগে। 2 ঘন্টা। 2 ঘন্টা? ঝর্ণার নিচে ভিজেছ? পার্লারে যাবার আগে 2 ঘন্টা? সে রাগে ভ্রু কোঁচকায়। নবের হাত ভয়ঙ্কর মুষ্টি পাকিয়ে যাচ্ছে। প্রবল চাপের জন্য আঙ্গুলের গিটগুলো ফ্যাকাশে দেখাচ্ছে।
শোয়েব ক্রোধ চেপে খুব সামলানো সুরে বলল, রেবা কোথায় ছিল? শাওলিন ওই প্রশ্নে ইতস্তত বোধ করে। কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঠোঁট ফাঁক করে দীর্ঘশ্বাস ছাড়ে। শোয়েব গম্ভীরভাবে নিশ্চুপ, রাগটাকে ওই ভঙ্গিতেই গিলে ফেলে সে। এক নিষিদ্ধ ইচ্ছে টের পাচ্ছিল শেকলবদ্ধ মনে। প্রবল অমানুষী এক ইচ্ছা, ওই কাতর ঠোঁট দুটো তার ঠোঁটের মাঝে তুলে নিতে, ওর অষ্টযুগলের ওমে মিশিয়ে রাখতে। যেভাবে খানিক আগে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল, ঠিক সেভাবেই রাখার ইচ্ছা হচ্ছিল। কিন্তু অবাধ্য মনকে শেকল পড়ালো সে। নিজেকেই শাসালো কঠোরভাবে, নিয়ন্ত্রণ করো ফারসাদ, ও অসুস্থ, অত উন্মাদ হয়েও না। সে ভাবনার গভীরে কিছুটা হারিয়েছিল। হঠাৎ চোখ আটকে গেল। গলা আর কাঁধের সংযোগস্থলে ছোট্ট এক ফোঁটা সৌন্দর্য লুকিয়ে আছে, একটা কালো তিল। পানির স্পর্শে তিলবিন্দুটি যেন অদ্ভুত লোভাতুর সৌন্দর্য ফুটে উঠেছে। শোয়েবের মনে হঠাৎ এক অবাধ্য ইচ্ছা জাগলো, যদি একবার ওখানে। পরক্ষণে নিজেকে সামলে নিল সে। দীর্ঘ একটা দম ফেলে অমন ইচ্ছাটাকে দমন করল। নবটা তখন বন্ধ করা হয়েছে। এর চেয়ে বেশি পানি দেওয়া ঠিক নয়, ঠান্ডা বসে যাবার সম্ভাবনা থাকে। শোয়েবকে কোলে তুলে বিছানার দিকে হাঁটল। হাঁটার সময় শাড়ির ভেজা আঁচল বারবার ছুঁয়ে যাচ্ছে তার পা। নিচে তাকিয়ে বুঝল শার্টের স্লিভের পাশাপাশি আঁচলটাও ভিজে গেছে। হঠাৎ থেমে গিয়ে বলল, পোশাকটা বদলানো যাবে? আঁচলটা ভিজে গেছে, এভাবে শোয়া যাবে না। শাওলিন ধীরে বলল, পারবো। নিশ্চিত? ভেবে বলো। পারবো আমি। ঠিক আছে, বদলে নাও, আমি এখানেই আছি। কথাটা বলতেই ওকে দাঁড় করিয়ে দিল। পায়ে পায়ে পিছিয়ে গেল শাওলিন, দেয়ালে ডান হাত রেখে দাঁড়ালো। রুমের বাতিটা টাস করে নিভিয়ে দেওয়া হয়েছে। আলমারি খুলে কিছু খুঁজতে লাগলো শোয়েব। শাওলিন তার দিকে পিঠ দিয়ে বিছানা বরাবর দাঁড়িয়ে। কাঁপতে থাকা আঙ্গুল খুব সাবধানে সেফটি পিনটা চাপ দিয়ে খুলে আঁচলটা ফস করে পড়ল মেঝেতে। শোয়েব ডান কাঁধ বরাবর আর দৃষ্টিতে ছুড়ল। দুটো সরু হাত ছিপছিপে কোমরের কাছে নরম শাড়িটা ধীরে ধীরে খুলে নিচ্ছে। আঙ্গুলগুলো কাঁপছে, থমকে যাচ্ছে, তবু খুলে আনছে শাড়ির দৈর্ঘ্যবহর। রাতের তরল আলো ওকে এঁকে দিয়েছে নিখুঁত ভঙ্গিমায়। তার ঘোর মাখা চোখ বুঝল যে দৃশ্য দেখছে তার দুর্লভ। কোনো পুরুষ ওকে এভাবে দেখেনি। এই মুহূর্তে এই অবয়বে, এই ভঙ্গিমায় দেখার সুযোগ তারই হচ্ছে। এই নিঃসম রাত যতটা বিহব্বলভাবে ওকে দেখাচ্ছে, প্রভাতের রুদ্দুর ওকে ততখানি স্নিগ্ধ করবে। বিকেলের যে আকাশ আবির রঙের লাল টকটকে করে, সেই লজ্জা বেশে কেমন দেখাবে ওর মুখ। যখন চারধার চাঁদের স্নানে ভিজে যাবে, সে স্নিগ্ধ তরলের কাছে ফুটবে। শোয়েব বিবশ চোখে তাকিয়ে থাকলো। চারপাশ সম্বন্ধে বেখেয়াল বেমালুম। শাড়িটা খুলে রাখলে পরনে রইল ওর ব্লাউজ আর পেটিকোট। ব্লাউজের রং পিচ, হাত দুটো কোনোই ঢাকা, পেটের কাছে সরু এক চিলতে অনাবৃত হয়েছে ফর্সা ত্বক। হঠাৎ ওর খেয়াল হলো বাথরুমে ঢোকার বা বাইরে যাবার কোনো শব্দ তো হয়নি। শুধু আলমারির কাছে অনেকক্ষণ যাবৎ খুটখাট শব্দ শুনেছে। কী মনে হতে পেছনে তাকালো শাওলিন। ধক করে উঠল বুক, দু চোখ বিস্ফোরিত হয়ে গেল। লোকটা দাঁড়িয়ে আছে ওর পেছনে, ওর দিকে থমকানো চোখে। শার্ট খুলে ফেলেছে, বুকের ভাঁজ সুস্পষ্ট, পেশে যেন আরও পাকানো। ডান বাহুতে সাদা গজ ব্যান্ডেজ, কোমর থেকে খুলে নিয়েছে বেল্ট। বাঁ হাতে সে বেল্টটা পেঁচিয়ে পেঁচিয়ে গোল চাকতি বানাচ্ছিল। শাওলিন হিম চোখে দুর্বলভাবে ঢোক গিলল। হয়েছে? শাওলিন উত্তরে মাথা নাড়ল। ওর ভাবমূর্তি দেখে দৃঢ়ভঙ্গির মুখটা অল্প শব্দে বলল, বিছানায় শুয়ে পড়ো। পোশাক? দরকার নেই, শুকিয়ে যাবে। শাওলিন বিস্ময়ে চোয়াল ঝোলালো। প্রচণ্ড হাঁ হয়ে বলল, বদলানোর কথা ছিল তো, এখন দরকার নেই। চাকতি পাকানো বেলটা আলমারিতে রেখে দেয় শোয়েব। ওর দিকে দৃষ্টি তাক করে বলল, কাপা হাতে পড়া লাগবে না, কোনো দরকার নেই, শুয়ে পড়ো। এই কথা বলে শোয়েব বাথরুমে ঢুকে গেল। হতবাক শাওলিন চোখ দুটো নত করে। যখন ও বিছানায় শুয়ে পড়েছে, ঠিক তখন বাথরুম থেকে বেরোলো শোয়েব। খাটে ওঠার আগে ফিনফিনে পর্দাতে ঘেরা আবরু ডান হাতে সরিয়ে ঢুকলো। একবার হালকা সুরে ডেকে বলল, ঘুমিয়েছ শাওলিন? শাওলিন বাঁ দিকে গুটিসুটি পাকিয়ে ঘুমোচ্ছিল। শরীর জুড়ে কাঁপুনি, হাঁটু দুটো ভাঁজ করে বুকের কাছে আনা, ভেজা চুল বালিশে ছড়িয়ে আছে। একটা নরম পশমি কম্বল দু হাতে খুলে ওকে সম্পূর্ণ ঢেকে দেয় শোয়েব। পাহাড়ে রাত বাড়লে ঠান্ডা নামে, কুয়াশায় ঢেকে যায় রাতের চেহারা। গা শিরশির আবহাওয়া নিজেও কম্বল টেনে শুয়ে পড়ল, তবে দূরত্ব সীমা মানল না। পিঠ দেয়া মেয়েটার সংস্পর্শে শোয়েব চলে গেল দুর্বৃত্তের মতো। নিঃশব্দে তার সুঠাম বুকে ওর পিঠ মিশিয়ে নিল, আচমকা সিক্তভাবে ঠেকল। বুঝল চুলের পানি ভিজিয়ে দিয়েছে পিঠ। ব্লাউজটা ভেজা,
আলতো হাতে পিঠের কাজটা হুক মুক্ত করল শোয়েব। প্রশস্ত বুকের ভেতর মিলিয়ে দিল উন্মুক্ত পিঠ। একটা হাত ওর মাথার নিচে ঢুকিয়ে অন্য হাতটা রাখলো পেলব পেটের উপর। আঙ্গুলগুলো যেন তুলোর শরীরে ডুবে যাচ্ছে। নিঃশ্বাসে প্রশ্বাসে ওঠানামা করছে ওর নরম দেহ। চোখ দুটো গভীর আবেশে বুঝে ফেলল শোয়েব। চোখ থেকে চশমা খুলে মাথার কাছে রাখলো। চোখে নেমে এসেছে ক্লান্তির ঘুম। বুকের ভেতর জাপটে ধরল ঘুমন্ত মানবীকে। বিড়বিড় করে ঘুম কণ্ঠে বলে উঠল, এভরিওয়ান, আই লাভ, আই হার্ট, পিপল লিভ মি অ্যালোন, কোঅপারেট উইথ মি প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ সো সুন। ঠিক সকালে ঘুমটা ভাঙল। কিছুক্ষণ কাটলো দোটানায়। কোথায় আছে কার ঘর কতকালের স্মৃতি। ঘুমঘোর চোখ এপাশ ওপাশ মেলে বিছানায় উঠে বসলো শাওলিন। গা থেকে আলগোছে পশমে কম্বলটা সরে যায়। ডান হাতে মাথা চেপে পাশে তাকালো। জায়গাটা শূন্য, মানুষটা নেই। ঘরের ভেতরটা কোমল সূর্যকিরণে ঝলমল করছে। একটু পর বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে সোজা গোসল সারল। শরীর থেকে জ্বরের শেষ চিহ্নটুকু পাহাড়ের সুশীতল পানিতে ধুয়ে মুছে গেল। একটা আরামবোধে আচ্ছন্ন হয় শাওলিন। গতকালকের ভেজা শাড়িটা ঘরের এক কোণে শুভ্রদেহী ডিভানে মেলে দিয়েছে। ঘূর্ণনরত ফ্যানটার দিকে চেয়ে শাওলিন প্রথমবার এই বিশাল ঘরটার চতুর্দিকে চোখ বুলালো। ছিমছাম শান্তিতে মোড়ানো এক টুকরো স্বর্গ। পায়ের নিচে কাঠের পরশ, দেয়াল জুড়ে অ্যান্টিক শিল্পকর্মের দৃষ্টিনন্দন ছবি। একদিকে কারুকালচে রঙা কাঠ আলমারি, ঠিক তার পাশে একটি ওয়াক ইন ক্লোজেট। এই অদ্ভুত ব্যাপারটা প্রথম চোখে পড়ল। ঘরের মতো সুপরিসর জায়গায় দু শাড়িতে পোশাক সাজানো। ভেতর থেকে পোশাক বদলানো যায়। ডান দিকের শাড়িতে ওর পোশাক, বাঁদিকে সেই পুরুষটার। রুচিশীলতার সর্বোচ্চ সুন্দর প্রকাশ দেখল শাওলিন। ঠোঁটে অজান্তে এক টুকরো হাসি ছলকে ওঠে। দু হাতে অগোছালো বিছানাটা টান টান করে। পরনের শাড়িটা আরেকবার দেখে নিয়ে শাওলিন বাইরে বেরোয়। হাতের ডান দিকে লম্বা করিডর, যেটা দানবাকৃতির বাংলোর মতো ভীষণ শুনশান। পায়ে পায়ে সিঁড়ির দিকে এগোচ্ছে। সেই শব্দটাই যেন চারপাশে জানান দিচ্ছে। বুক ঠিপ ঠিপ করা অস্বস্তি নিয়ে নিচতলায় চলে আসিও। হলঘর খ্যাত সুবিশাল ফাঁকা ঘরটা আজ নিস্তব্ধ। এক মুহূর্তে মনে হলো বাড়িতে কেউ নেই নাকি, সবাই কোথায় গেছে। চারপাশে উদ্বিগ্ন নয়ন ঘোরাতে হঠাৎ পা থমকে যায়। মাথায় ঘুমটা ঠিক করতে যাচ্ছিল এমন সময় দেখল বাইরে হইচই শব্দ। দমফাটা হাসির শব্দে সদর দরজার দিকে চোখ ঘোরালো। ঘাসে ছাওয়া সুন্দর উঠোনে চেয়ার টেবিল পাতা হয়েছে। শালবন গাছের আড়াল ভেদ করে জালিকাটার রোদ্দুর মাটিতে পড়েছে। চারপাশ শান্ত স্নিগ্ধ, কেমন সুনিবিড় শান্তিপূর্ণ। চায়ের কাপে আরেক দফা চা ঢেলে নিতে হঠাৎ চমকায় তাহিয়া। মাঝপথে চা অর্ধেক ভরিয়ে সে উজ্জ্বল হাসিতে ডগমগ করে উঠে এক চিৎকার দিয়ে ডাকে, শাওলিন, এই তুমি উঠে গেছো, আসো আসো, আল্লাহ এবার 16 কলা পূর্ণ। তাহিয়া রমন উচ্ছল চিৎকারে অধরা মাথা ঘুরিয়ে তাকালো। দাদি বই পড়ছেন। দুই নাত বইয়ের সঙ্গে মিষ্টি মধুর গল্প করছেন। অধরা নিজের কাপটা পিরিচে ঢেকে ঝটপট শাওলিনের কাছে ছুটে যায়। পা দুটো খালি, সবুজ ঘাসের সুরসিরি চাদরে শাওলিনকে খালি পায়ে নামালো সে। কণ্ঠে উচ্ছ্বাসের ফোয়ারা বইয়ে বলল, আসো শাওলিন, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। দুবার ডাকতে গিয়েও ডাকিনি, দেবর সাহেব বারবার নিষেধ করে গেছেন। নিষেধের কথা শুনে বিস্মিত হলো শাওলিন, কিন্তু অস্ফুটে কিছু প্রকাশ করে না। অধরা কবজি ধরে টানতে টানতে দাদির কাছে চলে এসেছে। দাদির পরনে ঘিয়ে রঙা শাড়ি, চোখে সোনালি ফ্রেমের চেন ঝোলানো চশমা। খুব মনোযোগ দিয়ে অনেক আধার পেরিয়ে পড়ছেন। পাশে কারোর উপস্থিতি বুঝে চোখ তুলে ডানে তাকান। অমায়িক হাসিতে চোখের কোলে ভাঁজ ফেলে বলেন, ঘুম হয়েছে? মাথার সংকোচে নত করল শাওলিন। সম্ভ্রম সুলভে বলল, জি। বসো। শাওলিন চেয়ার টেনে বসল। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গাছের নতুন পাতাগুলো তীর তীর কাঁপনে দোলা দিচ্ছে। দাদি আরেকবার ওর দিকে মুগ্ধ চোখে তাকান। অসম্ভব মায়াবী লাগছে মেয়েটাকে, এই রূপে, এই বেশে, এই আবহে। ফারসা যদি একবার দেখে যেত। কণ্ঠে চাপা আফসোস যুক্ত করে বললেন, ফারসাদ তো বেরিয়ে গেল। রাঙামাটির দিকে কি একটা ঝামেলা হয়েছে। তাড়াহুড়ো করে বলল, আজ নাও ফিরতে পারে। তুমি 2 দিন আমার কাছে থাকো। জ্বর এসেছে শুনলাম, এখন একটু কমেছে? বৃদ্ধার উষ্ণ আন্তরিকতা যে কেউ নরম হয়ে যাবে। কথার ভেতর নির্জলা ঝর্ণার মতো আরাম মাখানো ওম। শাওলিন সংকোচ ভরা চোখে তার দিকে তাকালো। এই প্রথমবার লক্ষ্য করলো দাদি যেন ওর প্রতি আগের চেয়েও কোমল সূচক। হ্যাঁ সুলভ মাথা নেড়ে পরিষ্কার অথচ নিখুঁত স্বরে বলল, এখন জ্বর নেই, কাল রাতের চেয়ে কিছুটা ভালো আছি। নাস্তা আনতে বলি, কিছু খাও, ওষুধ রেখে গেছে, না খেলে ও এসে বকাবকি করবে।
দাদির কথায় ফিক করে হাসলো তাহিয়া। ঠোঁট টিপে শাওলিনের দিকে তেরছা ইঙ্গিতে বলল, দাদি কিন্তু বকাবকি দিয়ে কথা বন্ধ বোঝাচ্ছিল। রেগে গেলে একটা কথাও বলবে না, এমন উপেক্ষা করবে যেন ওর সামনে তোমার কোনো অস্তিত্বই নেই। কাজে আবার ভেবে বসো না শোয়েব শান্ত বলে একেবারে হিংস্র না। কথাটা বলে হাসি চাপা দিয়ে বিস্কুটের পিরিচ টেনে নেয়। পাশ থেকে অধরার মুখ কিছুটা বিবর্ণ দেখাচ্ছে, যেন কথাটা এই মুহূর্তে বলাই বিপদ। একটা সন্দেহের বাষ্প শাওলিনের চোখে ঘনাতে দেখলে অধরা দ্রুত প্রসঙ্গটা চাল দিয়ে ঘোরালো। ধ্যাত, কীসব বলেন ভাবি? হিংস্র আবার কি? মিথিলা ভাবির মতো শুরু করলেন নাকি? ওনারা এমন খোঁজাখুঁজি স্বভাব, সুযোগ পেলে যাকে তাকে খোঁটা দিয়ে বসেন। অধরার কথায় প্রথম প্রথম হেসে ফেলতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই থমকে গেল তাহিয়া। সাবধানে ওর দিকে তাকিয়ে বিস্কুটের চিন্তাতে কামড় দিল। অধরা উল্টো দিকের চেয়ারে বসে নিজের বাঁ দিকে আর ইঙ্গিত করে। তাহিয়া বুঝতে পেরে বিস্কুট চিবোতে চিবোতে শাওলিনের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। মনে হলো মেয়েটা সেভাবে কিছু বুঝেনি। দাদি তখন বই বন্ধ করে রাজ্যের গল্প জুড়ে দিয়েছেন। কিন্তু অধরা চোখের ইশারায় যেন প্রশ্নটা বোঝালো, ওর সামনে এসব বলবেন না ভাবি, মেয়েটা যথেষ্ট বোঝে, চুপচাপ থাকলেও আজ করতে জানে, আপনি সাবধানে কথা বলুন। অপ্রস্তুত ঢোক গিলে তাহিয়া উদ্বিগ্নতা বোঝালো। মিথিলা ভাবি এলে তো বিপদ হবে। সে এখনও সব কিছু জানে না, যদি শোয়েবের বউ হিসেবে ওর নাম শোনে তাহলে কি হবে ভেবেছ? অথরা ফ্যাকাশে মুখে নিভে যায়। নিভন্ত ভাব চোখে মুখে মাখিয়ে বোঝালো, গতবার চুপ থেকেছে, তার মানে এই নয় এবারও ঠান্ডা থাকবে। মনে হয় না ছেড়ে কথা বলবে। এবারও ওদেশ থেকে আসার সময় চিঠি নিয়ে এসেছে। কথাটা শুনে ভীষণ চমকে উঠল। ভয়ঙ্কর রক্তশূন্য দেখালো তাহিয়াকে। সে আর বসে থাকতে পারছিল না। দাদিকে নাস্তা আনার কথা বলে উঠে উঠে করছে। ঠিক তখনই খালি কাপ পিরিচ নিয়ে অধরাও সঙ্গ বুঝল। দুজন একসাথে উঠোন ছাড়ল, দ্রুত বাংলো প্রবেশ করলো। ফাঁকা কোণ বেছে তাহিয়া উত্তেজিত গলায় বলল, ওই চিঠিটা শোয়েবের কাছে? হ্যাঁ ভাবি, কেন আপনি জানেন না? আরে না, কিভাবে জানবো? আমি তো জানি চিঠি দেওয়ার জন্য সুযোগ খুঁজছে, দিয়েছে জানতাম না। কি হবে বলো তো? চিঠিটা নিশ্চয়ই ঘরে রাখেনি। শোয়েব কখনো এইসব ব্যক্তিগত জায়গায় রাখে না। আপনি কি একবার নিচতলা ঘরে দেখবেন? দেখা যায়, কিন্তু যা করার জলদি করতে হবে। চিঠিটা খুব সম্ভবত শোয়েব নিজেও খোলেনি। তাছাড়া ওই হতচ্ছাড়া কাজটা কেন মিথিলা ভাবিকে করতে হবে বলো তো আমাকে? অসহ্য লাগছে না এসব দেখলে? কিচ্ছু করার নেই, আমি উভয়ই জানি মিথিলা ভাবি সুযোগের অপেক্ষায় আছে। যখন ঝোপ দেখবে সাথে সাথে কোপটা লাগাবে। আচ্ছা আমাকে এটা বলো, সেগুপ্তা ভাবি কবে ফিরছেন? বাবার বাড়ি থেকে কবে ফেরার কথা বলে গেছে? দাদিকে কিছু বলেছে? বিয়ে খাচ্ছেন নাকি? খুব ব্যস্ত, উত্তরায় জমজমাট আয়োজন। সেগুপ্তা ভাবি দেরিতে আসুক, উনি এই ব্যাপারটা মেনে নেবেন না। জিভটা যা ধার, শাওলিনকে কেটে রক্তাক্ত করবে। না, দাদি আছেন, আশা করা যায় উনি ওকে দেখে রাখবেন। না হলে একটা খবর যদি শোয়েবের কানে যায়, মির্জাবাড়ির কাউকে ভদ্র অবস্থায় রাখবেন না। এখন চলুন, রাবেয়াকে ডেকে আসি, দুপুরের আয়োজনটা দেখে ফেলা যাক। পায়ে পায়ে এগোতে তাহিয়া অন্যমনস্ক হলো। হঠাৎ অধরার দিকে প্রশ্ন করে উঠল, কিন্তু নতুন বউ রেখে কোথায় গেল? কিছু জানিয়ে গেছে? দুই ভ্রু কপালে তুলে অধরা গালে হাত দেয়। আশ্চর্যে হাঁ হয়ে বলল, আপনি কোন দুনিয়ায় থাকেন? নিজের বড় ভাইরাই জানে না ছোট ভাই বিয়ে করেছে? এখনও বাড়ির অন্যরা খবর পায়নি। শোয়েব একচুল কিচ্ছু জানায়নি। আপনি সেখানে বলছেন সে কোথায়? কাউকে বলে বের হয়? ঠাস করে নিজের কপালে চাপড় মারল তাহিয়া। উজবুকের মতো প্রশ্ন করে একটা দীর্ঘশ্বাস ফেলেছে। যে লোক নিজের বিয়ের খবর বলেনি, সে তো বাইরের খবরও বলবে না। কোন কাজে খাগড়াছড়ি থেকে রাঙামাটি ছুটল কে জানে। পাহাড়ে তো কম বিপত্তি কাটায়নি। তবে চিঠিটা আত্মসাৎ করতে হবে। কোনোভাবেই শাওলিনের হাতে পড়া যাবে না, ভুল করেও না। চিঠিটা ইথিলা আশরাফের, পাঠিয়েছে বড় বোন মিথিলা আশরাফের হাত দিয়ে। ইথিলা এখনও একটা মহাবিপদ, চরম বিস্ফোরণী বিপদ। বিকেলে সূর্য যখন ডুবো, সন্ধ্যারাজ ততটাই গাঢ়বর্ণ হলো। সবুজ প্রকৃতি আধারের কাছে ভীতিমুখে খুলল। বাইরে কুকুর কোনো বন্য পাখি আর্তনাদ করছে। বাংলোর পেছনে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শুকনো পাতার মর্মর। শাওলিন অন্ধকার ঘরে আলো দিতেই ফোনটা ভাইব্রেট হতে দেখল। এক মুহূর্ত মনে হলো হয়তো সেই লোকটাই কল দিয়েছে, কিন্তু হাতে তুলতেই বুঝলো কলটা রেবেকার। রিসিভ করে কানে চাপতেই জানালার পর্দা টেনে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন একটা কল দিলে না, লক্ষণ বেশ ভালোই। কণ্ঠের নিচে চাপা বিদ্রুপ টের পেল শাওলিন। জানালাটা বন্ধ করে বলল, আপনি রাগ করবেন না,
পরিবেশটা আমার জন্য নতুন, সব কিছু খাপ খাওয়াতে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি। কল দিব দিব করেও দেওয়া হয়নি। চটান করে রেবেকা বলল, কেন, কিসের অসুবিধা? অসুবিধা না। তাহলে? শাওলিন নীরবতা পছন্দ করল। এই মুহূর্তে মনে হলো নিজের ভাবি সম্মানীয় নারীটা তাকে কটাক্ষ সুলভ কথা বলছে। কথার ভঙ্গিমা হাস্যপূর্ণ না। শাওলিন নিরুদ্যম শ্বাস ফেলে শান্ত সুরে বলল, কালকের ঘটনায় আমার কোনো ভূমিকা ছিল না। আমাকে শুধু শুধু অপমান করা হলো। আমি আশা করেছিলাম আপনি সেই মুহূর্তে আমাকে নিয়ে বেরিয়ে পড়বেন, একটা বাজে কথার উত্তর দেবেন না, কিন্তু। শাওলিন কথাটা অসম্পূর্ণ করল। ওপাশের গুমট নীরবতা খানিকটা বুঝে নিয়ে আবার বলতে লাগলো, কিন্তু আপনি শেষ পর্যন্ত কিছুই বললেন না। যারা অশ্রাব্য ভাষায় গালাগাল করলো সেখানে চুপ থাকাকে পছন্দ করলেন কেন? আপনি কি জানতেন না আমি এ সম্বন্ধে রাজি ছিলাম না? কখনো এই কথা বলিনি আপনাকে। আপনি সবার সামনে বলতে পারতেন বিয়ের সম্বন্ধটা আমার পছন্দ মতো ঠিক হয়নি, আপনার পছন্দ মতো হয়েছে, কারণ আপনার ভাই ছিল। আমি আপনাকে সম্মান করতাম বলেই শ্রদ্ধা সম্মান জানিয়েছি। হ্যাঁ বলেছি, বিশ্বাস ছিল আপনি ভুল হবেন না। কানে খট করে একটা কথা বিঁধল। রেবেকা ভ্রু কুঁচকে উদ্বিগ্ন স্বরে প্রশ্নটা করল, সম্মান করতাম মানে? তাহলে এখন আর করো না? শাওলিন নিরুত্তর। পাল্টা উত্তরে অনেক কিছুই বলা যায়, কিন্তু আবারও পারিবারিক শিষ্টাচারে শান্ত থেকে বলল, আপনি কি জানতেন না আপনার জ্যাঠার ছেলে কেমন? আপনাকে কি বলিনি মানুষটার কাছে কিছুই মেলে না? তখন কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন না আমি সময় এলে বুঝবো আপনি ঠিক ছিলেন? এই তাহলে সময়? এক রাতের ভেতরে এ কেমন পরিবর্তন? যে মেয়ে গতকাল সকালেও তার মতে মতে চলেছে, সে যা উপদেশ দিয়েছে তা ছোট হিসেবে মেনেছে, পদে পদে বুঝিয়েছে সে ঠিক ও ভুল, সেই কথার সুর এভাবে বদলে গেল। রেবেকা খুব গম্ভীরভাবে নিঃশ্বাস ফেলল। গতকাল একটা বাজে ঘটনা ঘটেছে, কিন্তু তার মানে তো এই নয় তাকে দোষ দেওয়া হবে। এই দুঃসাহস আজ পর্যন্ত কেউ তাকে দেখায়নি। রেবেকা নেওয়াজকে দু কথা শোনাবে এমন হিম্মতকার? লাউড স্পিকারে দেওয়া ফোনে ব্যর্থভাবে বলল, কি বলতে চাও এখন? আমি তোমার চাপা উত্তরটা বুঝে নেব নাকি? স্বামীর ঘরে এক রাত কাটলো না, তাতেই তুমি ঠিক বেঠিক বোঝাচ্ছ? বাইরে রাত নেমেছে, কালো আকাশে টিম টিম করে ফুটছে নক্ষত্র। শাওলিন জানালাটা আবার খুলে দিয়ে মুক্ত বাতাসের রাগের দমকাটা চাপালো। উনি কি বুঝতে পারছে না ভুলটা কোথায়? কোথায় ওনার একগুঁয়েমিটা খাটলো? সে জেনে বুঝে সব কিছু পাকা করেছিল, তার উপর বিশ্বাস করে শাওলিন হ্যাঁ বলেছিল। এখন তাহলে দোষটা শাওলিনের না? বিশ্বাস করেছিল যে এটাই মস্ত বড় দোষ হলো, তাই না? কি আশ্চর্য উপহার! শাওলিন একটু থেমে আবার বলে উঠল, আপনি কি বুঝতে পারছেন না ভুলটা কোথায়? আপনি জানতেন সে কেমন, আপনি সব কিছু জেনে শুনে রাজি হয়েছেন। আমাকে আপনি বিশ্বাস করতে বাধ্য করেছেন আমি আমার সিদ্ধান্তে ভুল। আপনি ঠিক, আপনি যা বলেছেন তা এক বাক্য ভুল না। আপনি আমার চেয়ে বেশি জীবন দেখেছেন, বয়স বেশি, তাই আপনার চিন্তা ভাবনা অভিজ্ঞতাও দূরদর্শী। জহুরি চোখে সব টের পেয়ে যান। সেই চোখ দিয়ে মেপে দেখেছেন তাহমিদ সুযোগ্য, ওই পরিবার নির্ঝঞ্ঝাট। সে তোমাকে পছন্দ করে এটা বুঝতে পারোনি? ব্যাপারটা কেমন মারাত্মক হলে তোমার কথা নিজের মায়ের কাছে বলে। জেঠি তো তোমাকে যথেষ্ট সম্মান দিয়ে দেখেছে, তুমি কি সেগুলোর মূল্যায়ন করেছ? আমি কি মূল্যায়ন করিনি? সেটা তুমি নিজেই ভালো জানো। তাছাড়া আমি সব দিক দেখেছি, সেই হিসেবে তাহমিদ সেরকম উশৃঙ্খল না। পেশাগত জায়গায় ওর যতটা উন্নতি, সেটা কি তোমার চোখে ভালো যোগ্যের সম্মান আনে না? হ্যাঁ, ছেলেদের কিছু জায়গায় সমস্যা থাকে, সেটা বিয়ের পর ঠিক হয়ে যায়। সবাই তো একরকম হবে না শাওলিন। যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। মেজাজটা কী পরিমাণ খারাপ হলো শাওলিন তা ভাষায় বোঝাতে পারল না। একটা মানুষ কীভাবে কথা পেঁচাচ্ছে, সে যে ভুল করেছে এটা সে স্বীকারই করল না। বারবার বোঝাতে চাইছে তাহমিদ ঠিক, ওভাবে এভাবে সেভাবে ঠিক। আর এই প্রশংসাটা কি শুধুই তাহমিদের? রেবেকা নামে 30 বছর বয়সী ব্যক্তিরও না? যে ব্যক্তিকে ব্যক্তিত্ববান শিক্ষিত বুঝদার বোঝায়, শাওলিন কী বলতে চাচ্ছে সেটা একবারও বুঝেছে? গভীর দম টেনে নিজেকে শান্ত করেও অনেকক্ষণ চুপ থাকার পর আগ্রহ হারিয়ে বলল, আপনাকে সম্মান করি মনি, ছোটো বলেই সম্মানটা করি বেশি। হয়তো চোখে দেখা যায় না বলে বোঝাও যায় না। আজ অনেক কিছু পয়েন্টে পয়েন্টে বলা যেত, কিন্তু সেই ইচ্ছেটা এখন ইচ্ছে হচ্ছে না। কলটা রাখতে চাচ্ছি, পরে কথা বলবো। কান থেকে ফোন নামাতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ কথাগুলো শুনল, যেন ইচ্ছে করে অকৃতজ্ঞতার ঘোষণা দিয়ে বলেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব পেয়েছ, পর হয়েছি আমি। শাওলিন আশ্চর্যভাবে নির্বাক, কানে শুনতে পেল আবারও দাম্ভিক সুর। যে হাত দিয়ে চেয়েছি একটা আঙুল নষ্ট, বাকি 4টা ঠিক ছিল, এখন যার হাতে পড়েছ তার 5টাই নষ্ট।
টুট টুট যান্ত্রিক শব্দটা কানে পৌঁছালো। হতবাক হয়ে ফোন নামালো শাওলিন। দুর্বোধ্যভাবে তাকিয়ে থাকলো ক মিনিট। গলায় যেন ঢোক গিলতে পারছিল না। কি বললো এগুলো? কথাগুলো কেমনভাবে উচ্চারণ করলো? উপমাটা কিসের ইঙ্গিত ছিল? হাতের 5টা আঙ্গুল নষ্ট? কিন্তু ভ্রম ভ্রম করে হঠাৎ মুঠোটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে ফুটল 3 অক্ষর, ডিএফও। বুকের ভেতর যেন খপ করে মচড়ে উঠল। দুপাটি দাঁত শক্ত করে মেসেজটা ক্লিক করেও সেখানে লেখা, হাতের 5 আঙ্গুল নষ্ট, থাবা ঠিকঠাক, তোমার ঠোঁটে চুমু খেতে থাবা লাগবে না। ভয়ঙ্করভাবে থতমত খেল শাওলিন। ওর ফোন ট্যাপড। কাজটা করেছে মিথ্যুক প্রতারক। কত বড় খারাপ, কত বড় জোচ্চোর। কিন্তু ফোনে টাইপ করতে গিয়ে দেখলো আঙ্গুলগুলো অবশ। থরথরিয়ে কাঁপছে, গলাটাও কেমন শুকিয়ে আসছে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ছাড়লো 2বার। নিজেকে শান্ত বানিয়ে কিবোর্ডের বাংলা অক্ষরে বুড়ো আঙুলটা ছোটাতে লাগলো। আপনি আমার ফোনে আড়ি পেতেছেন, দূর থেকে এসব করে শুনছেন। কবে এই 3rd ক্লাস ঘটনাটা করেছেন বলুন? মেসেজটা পাঠিয়ে দিয়ে আবার চোখ বন্ধ করে দম ছাড়ল। অপেক্ষা করতে লাগলো 5 মিনিট। কিন্তু 10 মিনিটেও যখন উত্তর এলো না, তখন মনে মনে ধরেই নিল অসভ্য প্রকৃতির চরম চালাক লোকটা ওর কথার প্রত্যুত্তর দেবে না। বাইরে ক্লান্ত সন্ধ্যা ভর করেছিল, সঙ্গে পাহাড়ি বন্য বাতাস। জানালার কপাট দুটো ত্রস্ত গতিতে আটকে দিতে যাচ্ছিল। এমন সময় কানে ঢুকলো বিপ বিপ আওয়াজ। চকিতে হাত দুটো ছুটিয়ে ঘাড় পিছু করে তাকালো শাওলিন। কপালে ভ্রু কুঞ্চন করতে করতে বুঝলো নতুন মেসেজ এসেছে ফোনে। ক্লিক করতে দেখলো আমেরিকান ইংরেজিতে প্রত্যুত্তর, সামওয়ান মেড এ মুভ অন ইউর ফোন, আই শুট ইট ডাউন বিফোর দ্য ইভেন্ট গট ক্লোজ। ঠোঁট দুটো নাড়িয়ে লেখাটা পড়ছিল শাওলিন, কিন্তু মাঝপথেই ঠোঁট স্থির হয়ে শ্বাসরোধ হলো। চোখে ফুটল বেমক্কা বিস্ফোরণ। কে ভয়াবহ কাজটা করতে যাচ্ছিল? মানুষটা কি? প্রশ্নটা মাথায় চিরিক দিয়ে উঠতেই ফটাফট টাইপ করলো শাওলিন। আঙ্গুলগুলো এবার জড়তাহীন সাবলীল ত্রস্ত ভঙ্গিতে লিখেছিল। কাজটা কে করেছে জানেন? এটা কবের ঘটনা? এবারও 2 মিনিট বিরতি। এই 2 মিনিটের ভেতর বার কয়েক নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে চলল। অতিরিক্ত দুশ্চিন্তায় ঠোঁট কামড়াতে থাকে প্রচণ্ড। মাঝে মাঝে ত্বক ফেটে টাটকা রক্ত চলে আসে। এখন ব্যাপারটা প্রায় ঘটেই যাচ্ছিল, কিন্তু কাঙ্ক্ষিত বিপ বিপ মাঝপথে বাধা দিল। বিফোর দ্যাট লিটল সিচুয়েশন, দ্য সার্ভিলেন্স ক্যামেরা ইন ইউর বাথরুম। শাওলিন হাঁ হয়ে যায় লেখাটা পড়ে। মস্তিষ্কের ভেতর যেন সহস্র মৌমাছি ভৌ ভৌ করছে। কানে কিছু শুনছে না, চোখের পাতা পড়ছে না, কণ্ঠনালী প্রচণ্ড শুকিয়ে কাঠ। আঙ্গুলটা বহু কষ্টে নাড়ালো। কে ছিল? ইউ নো দ্য আনসার, ডোন্ট মেক মি সে ইট। নাম উচ্চারণ না করেও বুঝতে পারল ব্যক্তিটা কে ছিল। শাওলিন প্রচণ্ড ধাক্কার মতো চুপ করে রইল। এই ঘটনা চাপা পড়েছিল বাথরুমের সেই গোপন ক্যামেরাটারও আগে। একটা ব্যাপার এখনও রহস্য ছাড়ল না, তাহমিদ গোপন ক্যামেরাটা কী উদ্দেশ্যে লাগিয়েছিল? শুধুই কি অশ্লীল চাহিদা পূরণ করতে? ওর মন কেন জানি এই বাক্য সন্তুষ্ট হতে পারে না। বারবার কুয়াশার মতো পাতলা আবরণ ওর চিন্তাকাশে ছড়িয়ে পড়ে। হঠাৎ খেয়াল হলো ডান মুঠোটা কাঁপছে। ঝটকা দিয়ে ভ্রম ভেঙে ফোনে তাকালো শাওলিন। মানুষটার ইনকামিং কল। এক মুহূর্ত দ্বিধা করে কলটা কানে চেপে বলল, হ্যালো। পৌরুষদীপ্ত ভারী কণ্ঠে শোয়েব বলল, জ্বর কমেছে? কমেছে। রেবার কথা শুনেছি বলে রাগ হচ্ছে? সত্যটাই বলতে চাইল চটান, কিন্তু শেষ মুহূর্তে থামল শাওলিন। গভীরভাবে দম টেনে সেটা আস্তে ছেড়ে বলল, রাগ হওয়াটাই কি স্বাভাবিক ছিল না? প্রশ্নটা করলো ঠিকই, কিন্তু ওপাশ থেকে একই সময় আরেকটি কণ্ঠ এলো। ভীষণ উত্তেজিত গলায় কেউ বলছে, শোয়েব স্যার, স্যার, আরেকটা লাশ, এটাও বিকৃত, পচে মুখের কঙ্কাল বেরিয়ে গেছে। কথাটা শোনার পর শোয়েব কিছু বলবে, তার আগে আর্তনাদ করে উঠল শাওলিন। লাশ? কার লাশ? আপনি এখন কোথায় আছেন? শোয়েব অপ্রস্তুত চোখে তাকালো রেঞ্জ অফিসার অতুল সাহার পানে। কলটা ভাগ্যিস ব্লুটুথ ডিভাইসে কানেক্ট। অতুল সাহা শুনতে পায়নি। শোয়েব পেশাদার কণ্ঠে অতুল সাহাকে বলল, অতুল, সময় কম, জায়গাটা 2 মিনিটের ভেতর ক্লিয়ার করো। নিকটবর্তী থানার ওসিকে কল দাও। ফরেন্সিক টিম ডাকো, কুইক, ডু ফাস্ট। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। স্যার আপনি কোয়ার্টারে যান। সুনীল স্যার আপনার সিকিউরিটি নিয়ে টেন্সড। এরপর আর কথা বলা যায় না। কানে কল, সামনে অতুল, অদূরে লাশ। সব কিছু জরিপ করে শোয়েব চক্ষু ইশারা যেতে বলে। জায়গাটা থেকে অল্প দূরে সরে কানে ডান তর্জনী চেপে বলল, শাওলিন, মন দিয়ে শুনবে, একদম ঘাবড়াবে না। আমি রাঙামাটিতে আছি।
যেভাবে ওষুধগুলো দিয়ে এসেছি সেভাবে সবটা নিও, তোমাকে ফ্রি হয়ে। শাওলিন কিচ্ছু বলতে দিল না, মুখের কথা বেদম ছিনিয়ে নিয়ে বলল, লাশ টাকার, আপনি এখন কোথায় আছেন? মানে জায়গাটার নাম তো হবে রাঙামাটি জেলার কোন? আমি আছি, রাঙামাটিতেই আছি। শাওলিন থামল না। কোন জায়গায় আছেন? শাওলিন পরে কল করি। না বলছি, আপনি জায়গার নাম বলুন। এবার রাগীভাবে কথার লাগাম টানল সে। শাওলিনকে চুপ বানাতে হঠাৎ ধমকে উঠল, শাওলিন চুপ। ঝাঁকুনির মতো চমকে কেঁপে উঠল শাওলিন, একেবারে চুপ হয়ে গেল। শোয়েব বলে চলল ক্ষিপ্তভাবে, একদম চুপ, আর একটা কথাও না, আমি ফিরব। ফেরার পর যা বলার তখন বলবে, এখন কল রাখছি। স্পষ্ট আন্দাজ করলো খবরটা শুনে ভয় পেয়েছে মেয়েটা। হয়তো ভয় পাচ্ছে তার নিরাপত্তা নিয়েই। রুক্ষভাবে বলাটা ঠিক হলো না জেনেও শোয়েব অটল রইল। ওপাশ থেকে মৃদু ধমক খেয়ে শাওলিন তখন শক্ত। ভালো থাকুন। লাইন কেটে টুট টুট আওয়াজ শুনল শোয়েব। চোখের পাতা হতাশভাবে বুঝে এলো। কল্পনায় ভেসে উঠল প্রথম মৃতদেহ। মুখে ছিটে ফোটা মাংস নেই, সাদা কঙ্কাল বেরিয়ে মাছের ঝাঁক ভনভন করছে। বুকের মাছ থেকে নাভির নিচ পর্যন্ত প্রকাণ্ড হাঁ করা। ভেতরের নাড়িভুড়ি উতলে ওঠে, সব কিছু মাটিতে পড়ে আছে। মৃতদেহের নাম ফাইরুজ, সত্যই ইন্টার্ন করা নার্স। মেয়েটা নিখোঁজ ছিল এত মাস। হঠাৎ চিন্তায় ছেদ পড়তে অতুল সাহার আগমন। প্রথমে মৃদু গলায় স্যার ডেকে উঠলে শোয়েব পিছু তাকায়। অতুল দু হাতে কিছু একটা বাড়িয়ে ধরে বলল, শোয়েব স্যার, এটা পাওয়া গেছে। মারা যাবার আগে এটাই আপনার হাতে দিতে চাচ্ছিল, কিন্তু পারল না। কথাটা বলতে চেয়ে গলা কেঁপে উঠল। অতুল সাহা ধাক্কাটা সামলাতে পারল না। জায়গাটা দ্রুত ছেড়ে অন্যত্র চলে গেল। অতুলদের প্রতিবেশী কোয়ার্টারে এই ফুটফুটে মেয়েটা থাকতো। চাচার বাড়িতে থেকে এখানকার একটা বড় হাসপাতালে হাসি খুশি ইন্টার্নশিপ করছিল। মেয়েটা এখন নেই, খুব যন্ত্রণা পেয়ে মারা গেল। শোয়েব হাতের বস্তুটার দিকে তাকালো। নাজিফের সেই হারানো ক্যামেরা, যে ক্যামেরা ফাইরুজ চুরি করেছিল। শোয়েব বুঝেছিল ফাইরুজই ওটা হাত বদল করেছে, কিন্তু ফাইরুজ কখনোই তা স্বীকার করেনি। রাত 8:30, ফাতেমা নাজ দৌড় দিয়ে বিশ্রাম নিচ্ছেন। পিন পড়ল শব্দ হবে এমন নির্জন বাংলোটা। অধরা দোতলায় ডানে বারান্দা ঘেরা সদৃশ্য ঘরে স্বামীর সঙ্গে কথা বলছে। তাহিয়া রাবেয়ার হাতে তেল দিয়ে নিচ্ছে চুলে। বাড়ির বাইরের অংশ, যেখানে ভৃত্য শ্রেণীর বাসস্থান। রাবেয়া তাহিয়ার চুলে আঙুল চালিয়ে বলল, ভাবি, একটা কথা বলি বলি করতেছি, আপনার কথাটা খুইলা কই? তাহিয়া অমত করল না, সাজা নিয়ে বলল, বলো। বুকে ভরসা পেয়ে চঞ্চল চোখ দুটো দেখে নিল আশপাশ। বড়পন রোকেয়াকে না দেখে স্বস্তির দম ছেড়ে বলল, রোকেয়াবুর কাছে বলিয়েন না ভাবি, কথাটা শুধু আপনারই বলতেছি। বাতাসের রহস্যর গন্ধ পেয়ে তাহিয়া চোখ মেলল। কিছুটা গাঢ় কণ্ঠে বলল, কী কথা রে? রাবেয়া কণ্ঠটা আরও খাদে পাঠালো, আপনি যে চিঠিটা খোঁজ করতেছেন, ওই চিঠিটা রোকেয়াবুর খাতার ভেতরে। বুবু ঝাড়ু দিতে গিয়ে ওটা পাইছে। কি বলিস, ওটা খাতার ভেতরে? খাতার ভেতরে কিভাবে গেল? আমি তো সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে শেষ। চল তো রাবেয়া, খাতাটা আমাকে দেখাবি। সঙ্গে সঙ্গে ঠোঁটে তর্জনে চেপে করে রাবেয়া তাহিয়াকে সাবধান করতে গিয়ে বলল, ওই খাতাটা বুবুর খাস খাতা, ওইখানে এমন কিছু লেখা যেটা কাউরে দেখায় না। কপাল কুঞ্চন করলো তাহিয়া। কি লেখে? প্রেমের কপচা? আরও ফিসফিস করে রাবিয়া, না ভাবি, প্রেমের না, আমি একবার খাতাটা খুলে দেখছিলাম, ওইখানে নাম লেখা। তাহিয়া থমকে গেল। নাম? কিসের নাম? রাবেয়া আরও গলা নামিয়ে ফিসফিস করলো, মানুষের নাম। কাদের নাম জানি না, শুধু একটা নাম মনে আছে। কী নাম সেটা? নামটা মনে করতে লাগলো রাবেয়া। মনে হয় ফাইরুজ। রাতটা কেটে গেল, কিন্তু তবু রাতটা শেষ হলো না শাওলিনের কাছে। বারবার চোখ বুজছে, আবার খুলছে, বালিশে মুখ গুজছে, উঠে বসছে। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থেকেছে, আবার দরজার কাছে থমকে গেছে। এক মুহূর্তও কাজ ছাড়া করেনি ফোনটাকে। যখনই দূরে রেখে ওয়াশরুম বা পানি খেতে উঠেছে, তখনই ছুটে গিয়ে ফোনটা চেক করছে। না, কল আসেনি, টেক্সট করেনি, কিচ্ছু না। যখনই চোখটা একটু লেগে এসেছে, তখনই ঝট করে উঠে গেছে। হাতে ঝড় তুলে ফোন খুঁজতে থাকতো, কিন্তু ফোন হাতে পেলেও কল থাকতো না। একবার, দুবার, 10 বার কল দিয়েও থেমে গেছে। নেটওয়ার্ক নেই। কথাটার আড়ালে কি হচ্ছে ভাবতেও বুকের ভেতরটা হিম হয়ে যেত। মাঝরাতে উঠে পড়ল শাওলিন। ঠোঁট শুকিয়ে কাঠ, আবার পানি খেয়ে আলমারি থেকে লাগেজটা খুলে ওটা বের করে। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরোয়। অন্ধকার করিডোর, সিঁড়িতে ফোনের ফ্ল্যাশ আলো জেলে নিচতলায় অফিস ঘরে ঢুকলো।
দরজাটা শোয়েব খুলে সেই বন্ধ করে বেরোয়। এখন শাওলিন খুলল, ঘরটার চতুর্দিকে তাকিয়ে দরজা চাপিয়ে দিল। কাঠ ও কবজার মরচে ধরা ক্যাচ ক্যাচ শব্দে ঘরটা হঠাৎ জীবন্ত হয়ে উঠল, যেন বহুদিনের নিস্তব্ধতা ভেঙে কেউ ঢুকে পড়েছে তার সীমানায়। কোণের দিকে সাজানো টেবিল চেয়ার, কালো গদি মরা রিভলভিং চেয়ারটা অদ্ভুতভাবে স্থির। শাওলিন ধীরে এগিয়ে গিয়ে আঙুল ছুঁয়ে দিল চেয়ারে, তারপর বসে পড়ল। মনে হলো এই চেয়ারটাতেই বসে মানুষটা সব কিছু নিয়ন্ত্রণ করে। শাওলিন ডায়েরি খুলে টেবিল ল্যাম্পের হলদে আলোয় ফুটে ওঠে খালি পাতা, সামনে কাঠ নিমৃত ছোট কলমদানি। একটা কলম তুলে মনের সমস্ত কথা, অস্থিরতা, ভয়, দুশ্চিন্তা সব লিখতে শুরু করে। আলুটিলাজন, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল, 21 আগস্ট শনিবার। এখন সময় মধ্যরাত, ঘুম আসছে না। অদ্ভুত এক অস্থিরতার মাথার ভেতরটা গুলিয়ে দিচ্ছে। যুক্তি দিয়ে যেটা বোঝার চেষ্টা করি, কোনো কিছুই ঠিকমতো ধরা দিচ্ছে না। আমার পুরনো ডায়েরিটা নেই, সেই ডায়েরি যেখানে কাঠগোলাপ খোদাই করা ছিল, যেখানে দাদার চিহ্ন লুকিয়ে থাকলে হয়তো আজ এই কথাগুলো সেখানেই লিখতাম। মনে হতো ওখানে লিখলে আমি যেন দাদাকেই বলছি। আমার একটা মাত্র ভাই ছিল, আমার ভাইয়া। কখনোই বলতে পারিনি, দাদা তোমায় মিস করি। বাবাকে আমি পাইনি, তুমি পেয়েছিলে। মাকে আমরা দুজনেই পেয়েছিলাম, কিন্তু মা সহ্য করতে না পেরে চলে গেলেন। তুমিও কেন সেই একই নিষ্ঠুরতার মুখে পড়লে? মানুষের সবচেয়ে বড় দুঃখ কি জানো? কোনো মানুষ না থাকা, তার কথা শোনার মতো কেউ না থাকা। বুকের ভেতরের এই ছিঁড়ে যাওয়া অনুভূতি যদি কোনোভাবে দেখানো যেত, তাহলে হয়তো বোঝা যেত যন্ত্রণা কেমন। কাল খুব ভয়ঙ্কর একটা দিন ছিল। আমার জীবনে ভয়ঙ্কর দিনের অভাব নেই, একটার পর একটা আসে, পাথরের মতো ভারী হয়ে আসে, তারপর চুপচাপ হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। মনি প্রথমে বলেছিলেন আমি বড় হয়েছি, 18 বছর বয়সটা গুরুত্বপূর্ণ, এখন থেকে সতর্ক থাকতে হবে। কোনো যুবকের সঙ্গে কথা বলা যাবে না। যদি বলতেই হয় তবে মনের মতো মান্য, যোগ্য, শ্রেষ্ঠ পাত্র খুঁজে নিতে হবে। আমি এসবের কিছুই বুঝি না। আমি কেবল একটা গুটিয়ে থাকা মেয়ে, অসামাজিক, নির্জন, নিজের ভেতরেই বন্দি। ক্লাস করি, পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে ফিরে আসি। এই পর্যন্তই আমার পৃথিবী। আমার প্রত্যাশা নেই। 20তে অঙ্কুরিত হওয়ার আগে আমার বুক বাঁধা স্বপ্ন, আকাশ ছোঁয়া ইচ্ছা, রঙিন বুরুজে রাঙানো 7 রঙা ক্যানভাস সব একে একে ভেঙে চুরমার হয়ে গেছে। যাদের বাবা মা নেই, জীবনে অভিভাবকের ঘরটা ফাঁকা, তাদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। জাবিতে ঢোকার পর শ্রেষ্ঠার মতো বড় বোনকে পেলাম, সেই আমার সবচেয়ে কাছের মানুষ। আমার দুঃখগুলোকে নিঃশব্দে কীভাবে যেন বুঝে ফেলতো। আমার চোখ ওর চোখে পড়লে শ্রেষ্ঠা গম্ভীর হয়ে বলতো, তুই কী ভাবিস জানা? আমার নাম কিন্তু জানা না। আগের ওই ডায়েরিটায় এর কারণটা লিখেছিলাম, আজ ছোট করে লিখি। আমার 3টে বড় বড় নাম, শেহজানা, আলম, শাওলিন। শ্রেষ্ঠা শেহজানা নামটাকে পছন্দ করলো, ওটাকে খাটো করলো। ক্যাম্পাসে ওর নেতৃসুলভ জয়ে শেহজানা যখন জানা হয়ে গেল। কিন্তু একটা মানুষ আমাকে অন্যভাবে ডাকলো, শাওলিনকে ফার্স্ট নেম বানিয়ে ডাকতে থাকলো, শাওলিন আলম। থমকে গেল কলম। শাওলিন কোথাও যেন হারিয়ে গেল। অন্যমনস্কতা ওকে ভাবনার দুয়ারে পৌঁছে দিচ্ছে, যেখানে বন্ধ দুয়ারের ওপারে ওই মানুষটারই রাজত্ব। শোয়েব ফারসাদ নামটা হৃদয়ের প্রতিটি কোণায় ছুঁয়ে গেল। শাওলিন শিরশির করে কাঁপল, বুক মথিত হয়ে নিঃশ্বাস থমকাতে চাইল সহসা। কলম যেদিকে থেমেছিল সেদিকে আবার চলল গতিময়তা। খাগড়াছড়ি, জীবনের প্রথম ভ্রমণ আমার। পাহাড়, বনভূমি, মেঘের রাজ্য দেখাটা স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণ হয়েছে, যেন ভাগ্যের নির্মম পরিহাস আমাকে হাসতে হাসতে সেখানে টেনে নিয়ে গিয়েছে, যেখানে মনির পছন্দ করা পাত্র তাহমিদ মর্তুজার সঙ্গে বিয়েটা হতোই। কিন্তু আজ 21 আগস্ট, এই মধ্যরাতে লিখছি, আমি কখনোই চাইনি বিয়েটা মর্তুজার সঙ্গে হোক। বিয়েটা হয়নি। আমি যেদিন প্রথম অনুভব করেছিলাম আমার কিছু একটা খাগড়াছড়িতে রয়ে গেছে, যা আমি সঙ্গে আনতে পারছি না, সেই দিনই বুঝেছি আমার চূড়ান্ত ভরসা, বিশ্বাসের জায়গা সেই পুরুষ, যার উপস্থিতি অনুপস্থিতির মতোই ছিল, যার অদৃশ্য হাত দৃশ্যমান হাত থেকেও বড়, যার পুরোটা আমি জানি না, কিন্তু আমার অজানাটা তার জানা। হ্যাঁ, ভাগ্য নির্মম। আমি সঠিক সময়ে ভুল ব্যক্তির হতে যাচ্ছিলাম, কিন্তু সঠিক সময়ে সবচেয়ে নির্ভুল ব্যক্তির হাতে চলে গেলাম। আজ সে ডিউটিতে ব্যস্ত। এই প্রথম তার কণ্ঠ প্রফেশনাল ব্যক্তির চেয়ে পার্সোনাল ব্যক্তির মতো পেতে চাইল। যেন আমার কলটা কেন কাটলো। এতে আমার সীমাহীন রাগ হয়েছে। পরে কলটা কেন দিল না, এ তো বালিকাসুলভ অভিমান হয়েছে। আমিও যে টেনশন করতে পারি, আমারও তাকে নিয়ে ভয় হয়, দুর্ভাবনা আসে।
এসব কিছু একে একে অনুভব করছি, কিন্তু সুযোগ দিতে সাহস দরকার। সাহসটা এখন পাচ্ছি না। যদি তার কাছে পুরোটা সঁপে দিলে সে যদি কাচের মতো সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে। এমন সময় কি একটা বিপ বিপ করে উঠল। টেবিলে মৃদু কম্পন হলো একটা। শাওলিন ঝটিতে কলম ছেড়ে হুড়মুড়িয়ে উঠেছে। খপ করে ফোনটা তুলে সোজা কানে ধরল। শাওলিন এক মুহূর্ত দেরি না করে অস্থির ব্যাকুল উত্তেজনাপূর্ণ বলল, হ্যালো। যদি একবার নামটা ভালোভাবে দেখতো শাওলিন, তবে বুঝতো নামটা অন্য কারোর। আশ্চর্য হয়ে ভাবতো এই ব্যক্তি কেন কল দিল এখন। লেকচারার মিসেস স্নেহা মাহমুদ। ট্রুকলার অ্যাপসটা যদি কার্যকর হতো, তবে দেখতে পেত রেজিস্টার নাম তাশরিফ স্বাগত। যখন বুঝলো ওপাশ থেকে বজ্রকণ্ঠ নয় বরং নারী কণ্ঠ, তখন বিশ্রীভাবে ধাক্কা খেল শাওলিন। ভয়ানক চমকে ঝড়ের বেগে ফোন নামালো কান থেকে। আশ্চর্য চোখে নামটা দেখল স্নেহা মাহমুদ। রিভলভিং চেয়ারটা বেশ উঁচু বলে বেঁচে গেল, নয়তো ভিড়িম করে ডান পাটা কাঠের শক্ত টেবিলে আঘাত পেত। ওপাশ থেকে উদ্গ্রীব নারী কণ্ঠ এলো, হ্যালো শাওলিন। উফ, কী অবস্থা নেটওয়ার্কের। শব্দগুলো শুনে দ্রুত ফোনটা কানে ধরল সে। সমস্ত অপ্রস্তুত ভাব গোপন করলো এক নিমিষে। কণ্ঠে সংযত ভাব ফুটিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম স্নেহা ম্যাম। দুঃখিত, বুঝতে পারিনি আপনি কল দিয়েছেন। আমি অন্য কেউ ভেবেছিলাম। স্নেহা যেন পরিস্থিতিটা বুঝল। বেশ শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কল দিলাম বলে খুব দুঃখিত, কিন্তু ব্যাপারটা আর্জেন্ট। ম্যাম প্লিজ দুঃখিত বলবেন না। আপনি জানেন আপনি যে কোনো সময় আমাকে কল দিতে পারেন, কিন্তু এখন টেনশন হচ্ছে। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? কথাটা বলার জন্যই কল দিয়েছিল স্নেহা, অথচ মুখে আনতে গিয়ে খানিকটা থেমে গেল। কিছুক্ষণ নিরুত্তর হয়ে সামান্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি। বিকেলে শ্রেষ্ঠা কল দিয়েছিল। প্রথমে কোর্স রিলেটেড আলোচনা, তারপর তোমার প্রসঙ্গ উঠতে চুপ। তখনই বুঝেছি কিছু একটা ঠিক নেই। গতকাল সেই হুলস্থুল ঘটনার পর শ্রেষ্ঠার সঙ্গে যোগাযোগ হয়নি। এখানে আসার পর কেউ কাউকে কল করেনি। শারীরিক অবস্থা জ্বরের দিকে ধাবিত হলে ব্যাপারটা ওর মাথা থেকে চলেই যায়। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শাওলিন ক্লান্ত সুরে বলল, আমি এখন ঠিক আছি। যদি সত্যি বলতে হয়, হ্যাঁ, কাল রাতে জ্বর এসেছিল। জ্বরটা এক রাতে কমে গেছে। কিভাবে কমলো এ ব্যাপারে কিছুই জানি না। সকাল থেকে অনেকটাই সুস্থ লাগছে। স্নেহা থমকে গেল। অসুস্থতার খবর শুনে চমকে উঠে বলল, কালই জ্বরে উঠেছিল? তাহলে তুমি ঢাকাতেই থেকে গেলে না কেন? ওখানের কেউ তো জানে না তুমি অসুস্থ ছিলে। জানি না কেন যেন ওই পরিবেশে থাকতে পারছিলাম না। মনে জেদ চেপেছিল চলে যাব, তাই চলে এসেছি। কি আশ্চর্য, তোমার হাজব্যান্ড খেয়ালই করেনি? গাড়িতে ওঠানোর পরও বোঝেনি তার বউ জ্বরে কাতরাচ্ছে? কেমন লোক! সেই মানুষটার বিরুদ্ধে সামান্য কথাতেই মন কেমন বিদ্রোহী হতে চাইল। স্নেহাকে তখনই পাই পাই জবাব জোগাতে উদ্যত হয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিজেকে থামায় শাওলিন। চোখ দুটো বুজে গভীর শ্বাস ছেড়ে নিজেকে শান্ত বানিয়ে বলল, উনি বুঝেননি, কারণ ওনাকে বুঝতে দেওয়া হয়নি। উনি শান্ত মানুষ, নিজেই ঢাকায় এসেছেন অফিসিয়াল কাজে। কথাটা উচ্চারণ করতেই চোখের সামনে ভেসে উঠল শোয়েবের ক্লান্ত মুখ। সেই দিন শুধু মর্তুজা বাড়িতেই ঝড় বয়ে যায়নি, বরং সেই মানুষটার উপরও দুর্যোগ হানা দিয়েছিল। কাউকে কিছু বলেনি বাড়ির বাইরে কেন ছিল, ওরকম আহত ক্লান্ত অবস্থায় কেন ফিরল, ঢাকা ছাড়ার জন্য কেন অতটা অস্থির ছিল, এসব ব্যাপারে শাওলিন কিছুই শুধায়নি। আপনি আমাকে যতটা সুস্থ পাচ্ছেন, ওর পিছনেও তার হাত। যদিও গত রাতের কিছুই মনে নেই, শুধু মনে আছে মাথায় পানি দেবার মুহূর্তটা। ঠোঁটে উচ্চারণ করছিল কথাগুলো, কিন্তু মন যেন দেখতে পাচ্ছিল ছবির মতো সবটা। যে ছবিটা সাদা কালো দৃশ্যপটে, কিন্তু হৃদয় সেই দৃশ্যগুলো রঙিন রঙে দেখছে। ওপাশ থেকে স্নেহা নিশ্চুপ, মন দিয়ে সেও শুনছে শাওলিনের মুখ নিঃসৃত কথা। কথা যখন অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে, তখন স্নেহা স্মৃতিত পর্ণে ফিরে যাচ্ছিল নিজের পুরনো সময়ে, যখন নিজ জীবনে পেয়েছিল এমন এক মানুষ, যার বুদ্ধি ও বোধগম্যতা আজও প্রখর, যাকে আজও স্নেহা নতুন করে চেনে, নতুন করে জানে, নতুন করে তার প্রতিটা সূক্ষ্ম বিষয় হৃদয় দিয়ে দেখে। তার ভাষ্য চোখে দেখে নয়, তার ভাষ্য যে এরকম স্নেহময়ী। চোখে দেখা সত্য অনেক সময় নিষ্ঠুর মিথ্যা হয়। মানুষকে চোখ দিয়ে বোকা বানাতে পারো, কিন্তু হৃদয় দিয়ে নয়। হৃদয় সবসময় আরাধনার জায়গা, যেখানে ভণ্ড কিছু জায়গা পায় না। স্নেহা অমন অদ্ভুত আলাপে বই থেকে চোখ সরায়, মাথা পিছু করে দূরের ডিভানে শোয়া সুপুরুষ মানুষটার মুখে তাকায়। বিসিএসের পর রাত রেখে প্রশ্নাতুর কণ্ঠে বলে, তুমি বোঝাতে চাইছো তুমি কখনো মিথ্যে ছিলে না, তাই প্রথমেই সে আরাধনার জায়গাটা লুটে নিয়েছ। অফ হোয়াইট ডিভানে শোয়া তাশরিফ স্বাগত মুচকি ঠোঁটে হাসে। হাসিটা ভারী সুন্দর,
বুকের ভেতর কাঁপন তুলে দেওয়ার মতন। সে ব্যক্তি আজও এতটুকু বদলে যায়নি। হাতে ইউএস ফেডারেলের কিছু কাগজ দেখতে দেখতে সে মৃদু হাসিয়ে বলল, কিছু মিথ্যে সত্যের কাছাকাছি হয়। এতটাই সূক্ষ্ম তফাৎ থাকে যে মানুষ তখন মিথ্যেকেই সত্য জানতে থাকে। কিন্তু স্নেহময়ী কিছু মিথ্যে যদি আরাধনার জায়গাকে শ্রদ্ধা করে, কাউকে বাঁচিয়ে তোলে, তাহলে ক্ষতি কী? কেউ তোমার হৃদয় পাওয়ার জন্য খানিকটা সত্য গোপন করলো, এতে কি খুব অপরাধ হয়ে গেল? ডান হাতের ঝামটা দিয়ে পুরুষ্ট বইটা বন্ধ করলো স্নেহা। চেয়ারে বসে স্বামীর দিকে পুরোপুরি মুখ ঘুরিয়ে বলল, তুমি মিথ্যেকে সহজ করে দিচ্ছ না? যদি তোমার মতো এই ধারণা রেখে মানুষ 100টা মিথ্যে বলে, তখন কি অবস্থা হবে ভেবেছ? মিথ্যে যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তবে সৃষ্টিকর্তা আল্লাহ পাক কেন সত্য বলতে বাধ্যতামূলক করেছেন? সাগরত এবার হো হো করে হেসে ওঠে। প্রিয়তমা স্ত্রীকে খানিকটা চটিয়ে দিয়ে সে স্বাভাবিক স্বরে বলে, আমি বলিনি মিথ্যে বলা ফরজ, কিন্তু কিছু মিথ্যে যদি না বলা হতো তখন পরিস্থিতি বোধহয় খারাপ হতো স্নেহময়ী। আমি যদি শুরুতেই বলে দিতাম আমি কী কাজ করি, তখন তুমি আমাকে ভয় পেয়ে দূরে থাকতে। অথচ এই দূরে থাকাটাই আমার সত্য না বলার কারণ। যদি জানতাম তুমি সত্য শুনলে স্বাভাবিক থাকবে, তাহলে 1 সেকেন্ডও ভাবতাম না তোমাকে ওরকম মিথ্যে কিছু বলতে। সব সত্যিটাই বলতাম। আমার পেশা, আমার পরিচয়, আমার যাবতীয় সব প্রথমেই বলা হয়ে যেত। স্নেহা কান ও মগজ দুটোই একসঙ্গে ব্যবহার করছিল। কানে শুনে মগজে পাঠিয়ে বুঝে উঠতে চাইছিল পুরোনো দিনের স্মৃতিগুলো। কিছু একটা ভাবতেই স্নেহা কৌতূহল গলায় বলল, তাহলে মানুষ মিথ্যে বলে কেন? ফেডারেল পেপারের একটা পাতা উল্টে সাগ্রত শান্তভাবে বলল, কথাটা কারেক্ট করো, বলো পুরুষ মিথ্যে বলে কেন? স্নেহা ঝট করে সেই প্রশ্নটাই শুধিয়ে ওঠে, পুরুষ মিথ্যে বলে কেন? সাগ্রত বাঁহাতে পেপার ধরে ডান হাতের তর্জনী আঙ্গুলটা ঠোঁটের উপর রেখেছিল। ভাবুক ভঙ্গিতে ভ্রু কুচকানো কপালে সেভাবে উত্তরটা দিল, পুরুষ মিথ্যে বলে কাউকে হারানোর ভয়ে। সত্য বলে যতটা দূরে চলে যাবে, মিথ্যে বলে সেই মানুষটার কাছাকাছি থাকবে। যখন বুঝবে এখন সত্য বলেও কারো দূরে যাবার ভয় নেই, তখন সুযোগ সন্ধিক্ষণ বুঝে সত্যটা বলে দেয়। এতে কারো দূরে যাবার ভয়, হারানোর চিন্তাটা থাকে না। সে মানুষটা নিজের কাছেই থেকে যায়। শেষের কথাগুলো ডান ধারে মুখ ঘুরিয়ে বলছিল সাগ্রত, দূরে চেয়ারে বসা স্নেহার চোখে চোখ মিলিয়ে। তখন যেভাবে ওই দৃষ্টির কাছে কেঁপে উঠেছিল স্নেহা, এখনও সেভাবে চমকে ভ্রম ভেঙে গেল ওর। ফিরে এলো বাস্তবভূমিতে, যেখানে শাওলিনের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। শাওলিন ও প্রান্ত থেকে চুপ করে আছে। মেয়েটা সবসময় নির্বাক। প্রয়োজনীয় কথার পর বাড়তি একটা কথাও বলে না, যেন প্রয়োজন নেই। স্নেহা ঠোঁট গোল করে সশব্দে শ্বাস ছেড়ে বলল, শাওলিন, দুটো ব্যক্তিগত প্রশ্ন করব, সমস্যা আছে? না, আপনি জিজ্ঞেস করুন। শ্রেষ্ঠার কাছে মোটামুটি সব শুনেছি, তুমিও জানো রাগঢাক আমার পছন্দ নয়। প্রথম প্রশ্ন, খাগড়াছড়িতে এর আগে যে দেখা হয়েছিল এটা কাউকে বলেছ? শাওলিন টেবিল ঘড়ির দিকে তাকালো। সেই মানুষটার সঙ্গে শেষ দেখা হয়েছে গত রাতে, ঠিক 24 ঘন্টা পেরোতে চলল। কণ্ঠে আপনা আপনি একটা সতর্কভাব আচ্ছন্ন হলো। কাউকে কিছু বলিনি, বলার ইচ্ছেটাও আসলে নেই। কিছু বিষয় ব্যক্তিগত থাকা ভালো, যা মানুষ বুঝবে না তা বোঝানোর দরকারও নেই। ঠিক আছে। স্নেহা একটু থেমে পুনরায় বলে উঠল, তোমার ভাবি রেবেকা শুরুতেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিল, কিছু বলেছে এ ব্যাপারে? না, উনি অনেক কিছুই আমার কাছে খুলে বলতেন না। আমিও সেভাবে জানার আগ্রহ দেখাইনি। একটা বিশ্বাস ছিল উনি আমার জন্য ভালোটা ভাবেন। আচ্ছা, তাহলে ভেঙে বলো যাক। ব্যাপারটা শ্রেষ্ঠার সঙ্গে আলোচনা করেছি, এবার তোমাকে এটা বলা দরকার। কপালে সূক্ষ্ম ভাঁজ দেখা দিল শাওলিনের। কণ্ঠে হালকা বিস্ময় নিয়ে বলল, জি ম্যাম, বলুন। ফরেস্ট সাহেব কেমন মানুষ? যতটুকু চিনেছ সে চেনার থেকেই বলো। শান্ত মানুষ, খুব চুপচাপ থাকেন, নিজের মতো পেশাগত কাজ নিয়ে ব্যস্ত। কোথাও কিছু ঘটতে দেখলে দক্ষভাবে সামলান। অযথা চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না। ঠান্ডা মাথার মানুষ, সেরকমই, খুব একটা চটেন না। শেষ কথাটা বলার সময় একটু আগের প্রতিচ্ছবিটা চিন্তা করলো। কলের ভেতর সামান্য একটা ধমক দিয়েছিল, তাতেই মনে হয়েছিল সে চটে গেলে তাকে চেনা যায় না। তাকে আর খেপানো উচিত না। কেন যে অবচেতন মন শাওলিনকে সাবধান করেছিল নিজেও ঠিক জানে না। ওপাশ থেকে স্নেহা একটু থেমে আবার বলল, তোমার ভাবিকে কি বলে ডাকেন? সেভাবে ভাবতে হলো না, চট করে জবাবটা রাখলো শাওলিন। রেবা। বাড়ির মানুষ ওনাকে রেবা বলেই ডাকেন। রেবেকা কি রেবা? জি, নাম ধরে ডাকে। হ্যাঁ, যারা বয়সে বড় তাদের তো নাম ধরেই ডাকা হয়, তাই না? জি। আসলে তোমার হাজব্যান্ড সিনিয়র? শাওলিন অদ্ভুতভাবে কপাল কোঁচকালো। চোখের তারা দুটো অস্থিরভাবে ডানে বামে ঘুরছে।
যেন গভীর মন দিয়ে কিছু ভাবছে। মনে পড়ল তাসফিয়া ওকে বলেছিল বিগ ব্রো, মানে যিনি সবার বড়। হঠাৎ ভাবনা সেরে বলে উঠল, জি, কিন্তু এতে কি প্রমাণ হয়? কেন যেন মনে হলো স্নেহা ঠিক খুলে বলছে না। কথা বলার সময় বাধো বাধো ব্যাপারটা ফুটে উঠেছে। কী নিয়ে ইতস্তত করছেন? এত রাতে কল দিয়ে কি বলতে চাচ্ছেন? এখনও কিছু বুঝল না দেখে শাওলিন নিজেই বিহিত করতে চাচ্ছিল, কিন্তু স্নেহা বহুক্ষণ পর কুয়াশা কাটিয়ে বলল, নর্মালি চিন্তা করো শাওলিন, আমি তোমাকে চিনি শ্রেষ্ঠার মাধ্যমে। যখন প্রফেসর শেগুফতা জামান তোমাকে বরখাস্ত করার বন্দোবস্ত করেছে, ব্যাপারটা ট্যাকেল দিলাম আমি। সাক্ষ্য প্রমাণ সব ঠেলে দিলাম আড়াল থেকে। আমি কিন্তু সামনে আসিনি। জি, কিন্তু শাওলিনকে বলতে দিল না। স্নেহা তখনও এককভাবে বলে চলেছে, প্রফেসর শেগুফতা তারপর থেকে সমঝে চলেন। উনি জানেন আমি কে, সেদিন ওনার বিরুদ্ধে কে কাজটা করেছে। জি ম্যাম। এবার স্নেহার কণ্ঠ বদলে গেল, একটু গভীর, একটু হেসে বিসরে বলল, এখন এই চিন্তাটা এখানে আনো। আনোয়ার মর্তুজা, অর্থাৎ মর্তুজা বাড়িতে চেনো রেবেকার থ্রুতে। রেবেকা আপন জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে, যে ভাই পেশার ডিজিএফআইয়ের সদস্য, বাবার ডান হাত। একমত? হ্যাঁ, এটাই। সব শুধু একজন ব্যক্তি জানে। ভেবে দেখো, নামটা শুধু রেবেকা। তোমার সব, মর্তুজা বাড়ির সব, এমনকি মর্তুজাদের সঙ্গে অন্যান্যরাও। ঠিক বলেছি কি না? জি ম্যাম। মুখে সম্মত হলো ঠিকই, কিন্তু তখনও কিছু বুঝতে পারছিল না ও। মনে হচ্ছে ম্যাম ওকে কিছু ধরিয়ে দিতে চাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে স্নেহা এতক্ষণের বোমটা ফাটিয়ে দিল। বন বিভাগে বসে কেউ গোয়েন্দা বিভাগে হস্তক্ষেপ করছে, চট্টগ্রাম থেকে ক্যান্টনমেন্টের ঘুম উড়াচ্ছে, এমন তাজ্জব ঘটনা আমি তো কখনো দেখিনি শাওলিন। ফোন ধরা আঙ্গুলগুলো কেঁপে উঠেছে, স্থির হয়ে গেছে ডাগর চোখ দুটো, গলার ভেতর খামচে এসেছে নিঃশ্বাস, বুকের ভেতর ট্রিম ট্রিম আঘাত হানতেই শাওলিন ইতস্তত গলায় বলল, আপনি বলতে চাইছেন? অসম্পূর্ণ বাক্যে থেমে যায় শাওলিন। যেখানে থামলো সেখান থেকে স্নেহা হাত তুলে ধরে বলল, তোমার স্বামী শোয়েব ফারশাদ, ওনার সত্যিই বেশ সাহস। মর্তুজাকে চিরুনি অভিযানে খোঁজ করা হচ্ছে, সেটা শুধুমাত্র ওই একজনের জন্য। তুমি কি সত্যিই জানো না রেবেকা জেনে বুঝে কার কাছে তোমাকে সঁপল? আমি জানি না মনি কি জানতো, কিন্তু আমি এটা জানি লোকটা ভদ্রই। ক্রিমিনাল রেকর্ড যেহেতু নেই, সেহেতু বলা যায় ওসব থেকে মুক্ত। শাওলিন জানে স্নেহা এ কথা কিসের ভিত্তিতে বলছে। ওনার স্বামী বাংলাদেশ গোয়েন্দা সংস্থার একজন মান্যগণ্য সদস্য। ব্যাপারটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মোটামুটি দলগতভাবে সক্রিয় শিক্ষার্থীরা জানে। শাওলিন যদিও কোনো ছাত্র স্থানীয় দলভুক্ত নয়, কিন্তু শ্রেষ্ঠার মারফতে এ তথ্য জানে। আর প্রফেসর শেগুফতা যখন প্রায় ওকে বরখাস্ত করে ফেলেছিল, তখন স্নেহা মাহমুদি ট্রাবল শুটার ভূমিকায় অবতীর্ণ হয়। যেখানে 20-30 ব্যাপার দেখেন, তার সাথে সাথে ঠিকঠাক করে দেন। এমন সময় অস্থির সপ্রতিভ স্বরে স্নেহা বলে উঠল, শাওলিন, তোমার স্যার চলে এসেছেন, পরে কথা বলি। কোনো দরকারে অবশ্যই কল করবে। আজ রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আল্লাহ হাফেজ ম্যাম। কথা হবে। আর হ্যাঁ, একটা কথা, আলোচনাগুলো দুপক্ষের ভেতরে থাকলেই ভালো হয়। তৃতীয় পক্ষ হিসেবে শ্রেষ্ঠার মতো কেউ সমস্যা নেই, কিন্তু অমন বাদে অন্য কেউ একদমই নয়। মাথায় থাকবে। একটু থেমে 1 সেকেন্ড বিরতি নিল স্নেহা। শাওলিন ফোন নামাবে ঠিক তখনই স্নেহা শেষ মুহূর্তে বলল, শান্ত লোকদের চটাবে না। একেবারে চটে গেলে থামানো যায় না। যদি এদের বোঝো, এরাও বুঝবে, কিন্তু রাগিয়ে দিও না, সাবধান। ঠিক আছে ম্যাম, মনে রাখবো। কল কেটে ফোন টেবিলে রেখে দিল। কিছুক্ষণ মূর্তির মতো বসে রইল শাওলিন। পশ্চিমের আখোলা জানালা দিয়ে হু হু করে ঢুকছে পাহাড়ি মাতাল হাওয়া। শীত লাগার মতো শিহরণ লাগলে গায়ে ভালো করে আঁচলটা টেনে নিয়ে বসল। এই ডায়েরিটা নতুন, কিনেছে নীলক্ষেত থেকে। পাতাগুলো ধবধবে সাদা। এতক্ষণ কলম ঘুরিয়ে কত কথা লিখল, অথচ একবারও খেয়াল করেনি কালিটা গাঢ় নীলবর্ণ। কলমটাও দেখতে ব্যতিক্রম। শাওলিন সমস্ত অস্থিরতা ভুলে গিয়ে সেই অদ্ভুত কলমটা আশ্চর্য হয়ে হাতে নিল। ঠিক তখনই কানে টুট 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 একটানা মেটালিক সাউন্ড, যেন ধাতব ইলেকট্রিক যন্ত্র থেকে আসছে। তৎক্ষণাৎ মাথাটা এদিক সেদিক ঘুরিয়ে শব্দটা কোথা থেকে আসছে খুঁজতে লাগলো শাওলিন। হঠাৎ চক্ষু স্থির হয়ে গেল একদিকে। প্রবল বিস্ময় নিয়ে রিভলভিং চেয়ার থেকে খটাস দাঁড়িয়ে পড়ল শাওলিন। হতবাক মুখ, বিপন্ন হয়ে উঠেছে চাহনি। বিমূর ভঙ্গিতে দেখল অদূরে বিশাল কম্পিউটার সেট আপ, যেটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেছে। মনিটরের ডিসপ্লেতে ফুটে আছে ওই কলমে লেখা সমস্ত বিষয়বস্তু, যা এতক্ষণ ডায়েরিতে লিখেছিল তা ওই কম্পিউটার স্ক্রিনে জলজল করে রিডিং দিচ্ছে। এমন ভয় জীবনেও পায়নি ও। বুকের ভেতর যেন হামানদিস্তার শব্দ।
কলমটার দিকে ঝট করে তাকালো। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে তখন। নিজের প্রতি বশ্যতা নেই একটুও। মনে মনে তখন বলছিল, এটা এটা কী কলম? কী ছিল এতক্ষণ? এটা কি সাধারণ কলম ছিল না? মুখে কোনো রাফ উঠল না। ক্রমাগত বিপ 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 শব্দগুলো ঘরময় ছড়িয়ে গেল। কম্পিউটারের মনিটর রিডিং শেষে অটোমেটিক শাটডাউন হয়ে গেছে। রাঙামাটি, পার্বত্যাঞ্চল, চট্টগ্রাম। নীল জলজলে চোখ দুটোতে সূর্যোদয়ের ছবি ফোটা। পরিপূর্ণ দৃশ্য জ্বলে উঠেছে ওই ধারালো ক্ষুরধার চাহনিতে। উঁচু এক টিলার উপর একাকী বসে আছে শোয়েব। বন্য প্রাকৃতির মাঝে এক পশলা পাহাড়ি হয়ে উঠছে তার সৌম্য কপালের চুল। রৌদ্রের ঝলকে বাদামি কালচে চুলগুলো ঝরঝর করে নড়ছে। গায়ে গাঢ় সবুজ শার্টের টপ দুটো বাটন খোলা। হু হু বাতাসে উন্মুক্ত হয়ে যাচ্ছে স্বপোক্ত বুকের সুঠাম খাজ। বাতিকে গভীর সেলাই দাগ। পা থেকে বুটজোড়া খুলে বা পাশে রেখেছে সে। ডান পায়ের কনিষ্ঠ আঙুলে ফোসকার দগদগে ঘা। চামড়া উঠে লাল অংশ বের হয়ে গেছে। চোখ দুটো সহসা বন্ধ করল সে। চোখে ভাসল ফাইরুজের হাস্যমুখ। কানে বাজল ওর কথা। শোয়েব স্যার, রেহান আপা কী পরিমাণ পাগল হয়েছে জানেন? আপনার ফোন নাম্বার পর্যন্ত হাত করে ফেলেছে। আপনি যদি সামান্য ইশারা দেন তাহলে দেখবেন ওই বারুদ গলে মাখন হয়ে গেছে। শোয়েব নির্বিকার মুখে স্থানীয় এক ছোট্ট মেয়েকে দেখতে দেখতে বলল, এখন এসব আলাপ বাদ ফাইরুজ। বাচ্চাটার কী অবস্থা সেটা জানো? ফাইরুজ বেডে শোয়া ঘুমন্ত মেয়েটাকে এক পলক দেখে নিল। স্বস্তি মাখানো অদ্ভুত কণ্ঠে বলল, ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে স্যার। এখন আর কোনো টেনশন নেই, ঘুমাচ্ছে। কাল সকালের ভেতর অনেকটাই সুস্থ হয়ে যাবে। ছোট্ট মেয়েটা উস্কো খুস্কো চুলে নিজের আঙুল বুলিয়ে আদর করল। কপালে হাত ছুঁয়ে জ্বর আছে কিনা দেখে শোয়েব মৃদু গলায় বলল, একটু দেখে রেখো। বাচ্চাটার মা এলে আমাকে একবার খবর দিবে। আমি সরাসরি একবার ওর মায়ের সঙ্গে কথা বলবো। ওই খালাখালোর বাড়িতে অবুঝ বাচ্চাটাকে রেখে ভদ্রমহিলাকে দূরে যেতে হবে কেন? আমি এখন থেকে ব্যবস্থা নিচ্ছি। ফাইরুজ মুচকি হেসে সম্মতি জানায়। এই বাচ্চাটা আরেকটু হলে খালুর কাছে শিশুত্ব হারাতো। কিন্তু খালুর ভাল্লুকের মতো পশমলা হাতে এক কামড় বসে বাচ্চাটা। নরপেশার জানোয়ারটাকে সেখানে ফেলে যান বাঁচিয়ে মেয়েটা নিকটস্থ একটি চেকপোস্টে ছুটে আসে। তারপরে জল এত দূর গড়ালো। ফাইরুজ অকপটে বলে উঠল, ঠিক আছে শোয়েব স্যার, ওর মা এলেই আপনাকে জানাবো। আপনি কি কফি খাবেন? ক্যান্টিন থেকে এনে দিই 1 কাপ। শোয়েব সরল মেয়েটার চঞ্চল অনুরোধে তেমন গম্ভীর থাকতে পারে না। মুচকি হেসে হালকা করে মাথাটা নেড়ে হ্যাঁ জানায়। ফাইরুজ চট করে মুখ ভরা হাসি দিয়ে দৌড়ে 1 কাপ কফি নিয়ে আসে। লম্বা করিডোর ধরে যখন ডক্টর রেজার খোঁজে হাঁটে, তখন পাশাপাশি চলতে থাকা ফাইরুজ মৃদু কাশি দিয়ে বলে, 3rd ফ্লোরে যে পেশেন্ট আছে তাকে আপনি দেখেছেন স্যার? গরম ধোঁয়া ওঠা পেপার কাপে ঠোঁট ঠেকায় শোয়েব। ছোট্ট চুমুক দিয়ে দৃঢ় গলায় বলে, না। ইয়া আল্লাহ, চেনেন না? বলেন কি? তাহলে রেহানা আপা কাল সাপের মতো ফুসছে কেন? উনি ভেবেছেন কি না কি? দাঁড়ান, মেবি আমার কাছে পারফেক্ট একটা জিনিস আছে। কথা শুনে ক্ষীণ আগ্রহ জন্মালো শোয়েবের। সে কফির কাপটা ডান হাতে ধরে বাঁদিকে ফাইরুজের ছটফটে কাজ দেখল। ফাইরুজ দ্রুত অ্যাপ্রনের পকেট থেকে কী একটা বের করলো। সঙ্গে সঙ্গে ডান দিকে বাড়িয়ে ধরে বলল, এবার দেখুন, দেখলেই বুঝবেন হসপিটালে কিসের মরিচ লেগেছে। এমনিতেও আপনি এলে যে অবস্থা হয়, এখন মরিচ পড়ার গন্ধে টেকা যাচ্ছে না স্যার। সে ভ্রু কুচকে পকেট থেকে একটা হাত বের করে ছবিটা নিল। একটা অ্যালবাম সাইজের ছবি। যতটুকু স্মরণে আছে, এই ছবিটা একটু আগে ফ্লোরে পড়েছিল। সেটা তুলে সেই মেয়েটার টোট ব্যাগে রেখে এসেছে। সে ছবিটা উল্টোভাবে সাদা পিঠে ধরেছিল। পাশে থাকা ফাইরুজকে ছবিটা কোথা থেকে প্রশ্ন করার আগেই কথা আটকে গেল তার। শোয়েব দাঁড়িয়ে পড়ল মূর্তিমান অটল ভঙ্গিতে। চশমা ঢাকা চোখ দুটো নিষ্পলক দৃষ্টিতে স্থির হয়ে গেছে। বুকের ভেতর বাজছে কী যে তীব্র ঝড়। শোয়েব অদ্ভুত হিমগলে বলল, পেশেন্ট হাই ফিভ। মাঝপথে থেমে গেল জীব। নীলতারা দুটো তীক্ষ্ণ হতে হতে ঠোঁট ফসকে নিচু সরে বলল, শাওলিন আলম। যেন কথাগুলো সম্মোহন ছড়ে বলল। সে যেন ঠিক মূর্তভূমিতে নেই, দুর্লোকে কোথাও। পাশে তখন ফাইরুজ ছিল না। একটা জরুরি কল আসায় কিছুটা সামনে এগিয়েছে ও। যদি একবার পিছু ফিরে তাকাতো তবে বুঝতো যে দলটার ক্যামেরা চুরির জন্য মাত্র কলটা এলো, সেই দলের মেয়েটাকে স্থির চোখে দেখেছে শোয়েব। অদ্ভুত মাদক লাগা অশান্ত উত্তাল চোখে। ঝট করে বর্তমান সময়ে ফিরল শোয়েব। ফিরে এলো সেই সময়ে যখন ফাইরুজ 2 কদম সামনে একটা কল রিসিভের পরপরই বদলে গেল। সেই রাতে, সেই ঝড় থামা মুহূর্তে হাসপাতালের 2nd ফ্লোরে ফাইরুজ ফোন কলে নির্দেশ বাক্য পেয়েছিল।
এরপর ক্যামেরাটা পরদিন সকালে চুরি হলো। সোহানার ব্যাগ শুদ্ধ গায়েব হলো। ফাইরুজ অকপটে জানালো বাইরের কেউ চুরি করেছে। মনে মনে ক্লান্ত হয়ে শোয়েব বলল, ওহ ফাইরুজ, তুমি আমাকে কল করেছিলে, কিন্তু আমি ঢাকায় ছিলাম। যখন তোমার সাড়া পেলাম তখন তুমি বলার অবস্থায় নেই। তুমি কাদের হয়ে ক্যামেরাটা চুরি করেছিলে? কেন একবার সুনীলদার কাছেও গেলে না? তোমার কি এই অঞ্চলে থাকা পুলিশ আর্মি আনসারকে ভরসা ছিল না? আই উইশ আই কুড সেভ ইউ। আই ডোন্ট নো হুজ লয়াল এনিমোর অ্যান্ড হুজ বিট্রেইং মি। পকেট থেকে সেলফোন বের করলো শোয়েব। সময় 9:30 একটু বেশি। খাগড়াছড়িতে যে ব্যক্তি এখন প্রস্তুত থাকতে পারে শোয়েব ঠিক তাকেই কলটা দেয়। কিছুক্ষণ যান্ত্রিক সংযোগ যেতেই খট করে রিসিভ। কেউ বলার আগে শোয়েবে বলে উঠল, হ্যালো, কী অবস্থা আপনার? তাহিয়া ঠেস দেওয়া বাক্যে বলে উঠল, ডিউটির মাঝে বিউটির খবর চাচ্ছ? মনে করো যে বুঝি না? আচ্ছা, যার অবস্থা জানতে চেয়ে কল দিয়েছ তারটা আগে শুনবে না? শোয়েব মাথা নিচু করে হাসল। দৃঢ় অথচ মৃদু কণ্ঠে বলল, কার খবরে সুস্থ থাকবো এটা তো আপনার উপর দায়িত্ব। আমি যদি এত দায়িত্ব দেখি তাহলে তোমার কর্তব্য কোথায় শুনি? বিয়ে করে ভাবিদের কাঁধে বউ ঝুলিয়ে গেছো, আর এখন তুমি অন্য জেলা থেকে কল করে বলছো আমাদের দায়িত্ব? আপনারা অভিজ্ঞ লোক, আপনাদের দলে একজন অনভিজ্ঞ নতুনকে রিক্রুট দেওয়া হলো। তাকে গড়ে পিঠে তৈরি করবেন না? মেয়েটা ছোট তো, মির্জা বাড়ির কিছুই জানে না। এই কথার প্যাচে ফেলবে না। শাওলিন যেমন আছে তেমনই থাকুক। ছোট আছে কিন্তু ভালো আছে। মির্জা বাড়ির মতো ওসব মার প্যাচ নেই। তুমি কখন ফিরছ? মাথাটা নত করলো মাটি বরাবর। চুলগুলো কপাল ছেড়ে মাটিকে কর্নিশ করলো যেন। বাতাসের রেশম চুলগুলো ঝরঝর করে উঠলে শোয়েব চোখ বুজে বলল, জানি না, এদিকটা শেষ করি। জানাবো কখন ফিরছি। আপডেট দিন প্লিজ, কল ড্রপ হবে। কাল রাতে উপরে ছিল না শোয়েব। রোকেয়া ঘর ঝাড় দিতে গিয়ে অবাক। অফিস ঘরটা ভেতর থেকে বন্ধ। রাতে কখন নেমে এসেছে কেউ বলতে পারবে না। ঘুমায়নি? তোমার চেয়ারে ঘুম। জানালার কাছ দিয়ে বাইরে থেকে যতটা বোঝা যায় তাতে এই যে রাতে জেগেছিল। ঘুমটা সকালে এসেছে হয়তো। ডেস্কের ওপর একটা ডায়েরি, একটা কলম আর ওর ফোন। এলোমেলো আছে। রাতে কী করেছিল তা জানি না। কথা শুনে চোখ দুটো বন্ধ করে শোয়েব। প্রথম রাতের স্মৃতিটুকু মনের আগুল খুলে দেখে। তার খোলা বুকের ভেতর ওর উষ্ণ পিঠের ওম, তার বাহুর ওপর ওর নরম মাথা। তার দেহের মাঝে যতবার কেঁপে উঠেছিল ও, ততবার কঠোরভাবে জড়িয়ে রাখছিল বুকের ভেতর। ডান হাতের আঙুলগুলো মুঠো পাকালো শোয়েব। তার রুক্ষ আঙুলে এখনও উষ্ণ স্পর্শটা ছুঁয়ে আছে। মেখে আছে ওই কবষ্ণ ত্বকের কোমলত্ব। শোয়েব খুব ধীরে ধীরে বলল, জানতে দিন, যদি অস্থির হয় এটা ভালো। যদি রাতে ছটফটে কাটে আমি এটাই চাইব। ও জানুক যখন কেউ বারবার ওর জন্য ঠকে যাচ্ছে কিন্তু সে শোধ তুলছে না, শুধু এটা ভেবে ওর আদরের মানুষ কষ্ট পাবে, তখন বুঝুক আমারও অসহ্য হয়, প্রচণ্ড জেদ চাপে, রাগে আমার মাথা সুস্থ থাকে না। কিন্তু আমি বলতে পারি না, কিছুই বলি না। শক্তভাবে দাঁত চেপে কথাগুলো বলছিল শোয়েব। এবার বুকে গভীর শ্বাস টেনে নিল। ও পাশে তাহিয়া প্রচণ্ড চুপ হয়ে গেছে। খানিকটা ঢোক গিলে ভেতরটা শান্ত করলো। এরপর দ্বিতীয় খবরটা যথাসম্ভব স্বাভাবিকভাবে বলল, দাদিজান কাল বিকেলে সবাইকে খবর দিয়েছে, জানিয়েছে তুমি তাহমিদের। হিমগলাটা তৎক্ষণাৎ থমকে দিল তাহিয়াকে। তাহিয়া থতমত খেয়ে উঠল শোয়েবের ভয়ঙ্কর গলাটা শুনল। আমি আমার জনকে, তাহমিদের কাউকে না। নিজের ভুলটা দ্রুত শোধরালো তাহিয়া। শুকিয়ে আসা কণ্ঠে ঢোক ফেলে বলল, ওদিকের অবস্থা শোচনীয়। তোমার 2 চাচা আর চাচি, তোমার ভাইরা, কেউ ভাবেনি হঠাৎ এমন কিছু হবে। কেউ স্বপ্নেও কল্পনা করেনি। তুমি এখন বিবাহিত, অথচ কেউ কল করার সাহস পাচ্ছে না। খানিক থেমে কিছু শোনার অপেক্ষা করলো তাহিয়া, কিন্তু বুঝতে পারছিল কল কেটে দিবে শোয়েব। যখন তাহিয়া প্রবল অস্থির হয়ে কিছু বলবে তার আগেই বজ্রগলাটা বেজে উঠল সশব্দে, কল করতে হবে না, কল আমি দিব। সিএসটি ভোর 5টায় বলবেন। কল যাবে খালিক চাচার ফোনে। রাখছি।